আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার একটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি পূর্বের একটি এপিসোডে। ওনার নাম হাফেজ মোহাম্মদ আলহাজউদ্দিন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আসিম ইউনিয়নের একটি গ্রামে। বর্তমানে উনি একটি ব্যবসা করছেন। তো যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার নানার কাছ থেকে শুনেছেন। মূলত ওনার নানার সাথেই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটির সময়কাল 1975 বা 76 এমন একটা সময় হবে। নানা কিন্তু তখন যুবক ছিলেন, আর নানার নাম ছিল ইউনুস। তো ইউনুস নানা কিন্তু তখন বিয়ে করেছেন। তখন কিন্তু ওনার বেশ কয়েকজন সন্তানও হয়েছে। তো একদিন বিকেল বেলা ওনার নানার বাড়িতে কিছু মেহমান আসেন। তো নানা ছিলেন বাড়ির বাইরে অন্য একটি কাজে। তো নানা যখন সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখেন মেহমান এসেছেন। এখন মেহমানের জন্য তো খাবার দাবার আয়োজন করতে হবে। ওই মুহূর্তে কিন্তু বাসায় মাছ কিংবা মাংস এমন কিছু ছিল না। তখন তো এরকম ফ্রিজ ছিল না যে মাছ কেটে আবার ফ্রিজে রাখা যাবে বা একটা আস্ত মাছ ফ্রিজে রাখা যাবে। তখন কিন্তু কোনো মেহমান আসলে ইনস্ট্যান্ট মুরগি ধরা লাগতো বা পুকুর থেকে মাছ ধরতে হতো। এখন উনি তো সন্ধ্যার সময় এসে এরকমটা দেখেছেন। তখন নানা ভাবতে লাগলেন মেহমানদেরকে কি দিয়ে আপ্যায়ন করবেন। এদিকে নানার কিন্তু মাছ ধরার ছিল ব্যাপক নেশা। তাই উনি দেরি না করে নানিকে বললেন যে তুমি তাড়াতাড়ি ভাত রান্না করো আর তরকারি কেটে রাখো, আমি দ্রুত বিল থেকে মাছ ধরে নিয়ে আসি, তাজা মাছ দিয়ে মেহমানদেরকে আপ্যায়ন করব। তো উনি মাছ ধরার জন্য একটা জালি নিলেন আর একটা খালই নিলেন। খালই এক ধরনের মাছ রাখার পাত্র আর কি, গ্রামে এটা দেখা যায়। তো সন্ধ্যার পর থেকে অবশ্য হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা এমন ছিল যে বৃষ্টি একটু হয় আবার মেঘ সরে গিয়ে চাঁদ ওঠে, এমনটা আর কি। তো ওনাদের যে গ্রাম, এই গ্রামের সাথে কিন্তু ছোট বড় মিলিয়ে 3-4টা বিল রয়েছে, যার মধ্যে বাওয়াল বিল এটি হচ্ছে সবচেয়ে বড়। তো ফুলবাড়িয়া উপজেলার যে লিসেনাররা আছেন তারা হয়তো বিলটা চিনে থাকবেন। তো উনি এই বাওয়াল বিলে মাছ ধরতে যান। তো ওই বিলে এসে দেখেন আরো অনেকেই তাদের মতো করে মাছ ধরছে। তো নানাও মাছ ধরতে শুরু করেন, কিন্তু নানা খুব একটা মাছ পাচ্ছিলেন না। আর যে সমস্ত মাছ পাওয়া যাচ্ছিল এগুলো দিয়ে আসলে মেহমানকে আপ্যায়ন করতে ওনার লজ্জাই লাগছিল। তো এটাই উনি ভাবছেন যে এই মাছগুলো দিয়ে আমি কিভাবে আপ্যায়ন করবো, একটু বড় মাছ তো দরকার, তাই না? তো উনি কি করেছেন, ওখান থেকে উঠে অন্য আর একটা সাইডে গিয়েছেন। ওখান থেকে আরেকটা দূরে, ওই সাইডে লোকজন সচরাচর যায় না। তো ওখানে যখন উনি মাছ ধরছিলেন, ওখানে বেশ মাছ পাচ্ছিলেন। তো অল্প কিছুক্ষণের মধ্যেই নানার সাথে আনা ওই খালইটা মাছে ভরে যায়। তখন মাছ রাখার মতো আর কিছু তার ছিল না। তো নানা চিন্তা করেন, যাই এবারে বাড়িতে মাছগুলো রেখে আসি। তো যেই ভাবে সেই কাজ, উনি তো বাড়িতে চলে আসেন। তো বাড়িতে এসে মাছগুলো নানির কাছে দেন। নানিও সেগুলো মেহমানদারি করার জন্য প্রস্তুত করতে থাকেন। নানা আবার মেহমানদের সাথে গল্প গুজব করতে থাকেন। কিন্তু নানা মেহমানদের সাথে গল্প গুজব করলে ওনার মাথার মধ্যে কিন্তু মাছ ধরার একটা পোকা ঢুকে গিয়েছিল। কারণ হচ্ছে উনি যেখানে মাছ ধরেছিলেন ওখানে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক মাছ পেয়েছিলেন। তো উনি চিন্তা করছেন যে মেহমানদের সাথে গল্প গুজব একটু কমিয়ে দিয়ে আমি আবার গিয়ে আরো কিছু মাছ ধরে নিয়ে আসি। কারণ মাছ ধরার নেশা যাদের আছে তাদের কিন্তু কোনো কিছু দিয়ে আটকে রাখা খুবই কঠিন। উনি তাড়াতাড়ি করে মেহমানদের কাছ থেকে অল্প সময়ের জন্য বিদায় নিয়ে আবারও মাছ ধরতে চলে যান। তখন রাত আনুমানিক 9টা বাজে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে রাত 9টা খুব একটা রাত না হলেও ওই সময়ের প্রেক্ষাপটে, মানে 1975-76 সালের প্রেক্ষাপটে গ্রামে রাত 9টা মানে কিন্তু অনেক রাত। তো নানা আবারও হাঁটতে হাঁটতে বিলের ওই জায়গাটাতে চলে আসেন। তো বিলের কাছে এসে দেখেন আগে যারা মাছ ধরছিলেন ওনারা কেউ আর বিলে নাই। আর উনি যেই জায়গাতে মাছ ধরেছিলেন ওই জায়গার কাছে একটা বড় তাল গাছ ছিল। উনি খেয়াল করেন যে ওই তাল গাছের গোড়ায় কে যেন বসে আছে। তো নানার সম্পর্কে কাকা হন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে তালেব আলী। তো নানা তাকে দেখার পর ভাবলেন এটা হয়তোবা তালেব আলী কাকা, উনিও মাছ ধরতে এসেছেন। তো নানা তাকে দেখে মনে মনে খুশি হলেন, একটু সাহসও পেলেন। কিন্তু ওনার সাথে আর কোনো কথা হয়নি। মানে ওই তালেব আলী কাকা
মনে করে যে তার সাথে কোনো কথা বলবেন বা সালাম কালাম দিবেন, এরকম কোনো কথা হয় নাই আর কি। তো নানা ওই খালের কাছেই মাছ ধরার জন্য নেমে পড়েন। তো নানা মাছ ধরছিলেন, মাছ পাচ্ছিল না ভালো, এভাবে মাছ ধরতে ধরতে নানা বেশ অনেকটা সময় পার করে ফেলেন। তখন নানা ভাবলেন এবার বাড়ি চলে যাই। তো যেইভাবে সেই কাজ, উনি বিল থেকে উঠে বাড়ির পথে হাঁটা ধরলেন। নানা যখন ওই তালেবালিকে দেখার জন্য তাল গাছের ওই দিকটাতে তাকান, তখন দেখেন ওইখানে ওই তালেবালি কাকা নেই। তো চাঁদের আলো ওই সময় বেশ ভালোই ছিল, উনি ভালোই চারদিকে দেখতে পাচ্ছিলেন। আশেপাশের দিকে একটু তাকানোর চেষ্টা করেছেন তালেবালি কাকা অন্য কোনো জায়গায় মাছ ধরছে কিনা, কিন্তু না, তালেবালি কাকাকে উনি কোথাও দেখতে পাননি। তো ওনাকে না দেখে উনি চিন্তা করলেন যে তালেবালি কাকা হয়তো চলে গেছে। তখন কিন্তু নানার মনের মধ্যে কোনো ভয় কাজ করে নাই। নানা বাড়ির দিকে এক মনে হাঁটছেন। বাড়ি থেকে বিলের দূরত্ব পায়ে হাঁটা 10 থেকে 15 মিনিটের পথ মাত্র। তো নানার হাঁটার এক পর্যায়ে নানা খেয়াল করেন পেছন থেকে নানার দিকে কে যেন ঢিল ছুটছে। তখন নানা একটু ভয় পান, উনি পেছন দিকে তাকান কিন্তু কাউকে দেখতে পান না। আবার উনি বাড়ির দিকে হাঁটা শুরু করেন, আবারও পেছন থেকে ঢিল মারে। ঢিলগুলো কিন্তু ওনার গায়ে এসে লাগছিল, কোনো কোনো ঢিল আবার ওনার সামনে এসে পড়ছিল, ছোট ছোট ঢিল। তখন নানা বুঝতে পারেন নিশ্চয়ই কোনো একটা বিপদে উনি পড়তে যাচ্ছেন, কারণ রাতের বেলা মাছ ধরে আসার সময় এই ধরনের সমস্যা হয় এটা উনি জানতেন। উনি যে দোয়া কালামগুলো জানতেন সেগুলো পড়ছিলেন এবং বাড়ির দিকে খুব জোরে জোরে হেঁটে আসছিলেন। উনি যখন বাড়ির কাছাকাছি চলে আসেন তখন মোটা ভারী গলায় কেউ পেছন থেকে বলে ওঠে, ইউনুস, আজকের জন্য তোকে ছেড়ে দিলাম, তবে আবার যদি এই ভুল করিস আমি কিন্তু তোকে ছাড়বো না, আমাকে বিরক্ত করার ফল কিন্তু তুই পাবি। এই বলে ওই আওয়াজটি থেমে যায়। তো নানা চিন্তা করলেন যে কি ভুল, আমি তো কিছুই বুঝলাম না, ভুলটা আবার কি করলাম। তো নানা বাড়িতে চলে আসেন। নানা কিন্তু ওই গম্ভীর কণ্ঠের ওই শব্দটি শুনে খুব ভয় পেয়েছিলেন। তো নানা রাতের বেলা এসে উনি গোসল করেন, নানির কাছ থেকে খাবার চেয়ে নিয়ে খাবার খেয়ে উনি ঘুমিয়েও পড়েন, কিন্তু এই বিষয়টা উনি কারোর সাথে শেয়ার করেন নাই। রাতে উনি যে কোনো ভয়ানক স্বপ্ন দেখবেন এমনও হয়নি। যখন সকাল হয় তখন দেখা যায় যে নানার শরীরে বেশ জ্বর। তো এই জ্বর দেখার পর অন্যরা জিজ্ঞেস করেন যে রাত্রে কোনো সমস্যা হয়েছিল। তখন রাত্রে ঘটে যাওয়া ঘটনাটা নানা পুরো সবাইকে খুব বিস্তারিতভাবে খুলে বলেন। তো নানার মুখে এসব ঘটনা শোনার পর কারো কাছে আর বুঝতে আসলে বাকি থাকলো না যে ভয় পাওয়ার কারণেই নানার জ্বরটা এসেছে। তো সেদিন বাড়িতে একজন ভালো কবিরাজ আনা হয়েছিল। কবিরাজের বাড়ি নানার বাড়ির 1 গ্রাম পরেই আর কি। তো উনি এসে নানাকে ঝাড়ফুঁক করে দিয়ে যান, কিছু আমল শিখিয়ে দিয়ে যান। নানা সেগুলো আমল করতে থাকেন। 2 দিনের মাথায় নানার জ্বর সেরেও যায়। তো কবিরাজের দেয়া আমলগুলো নানা ঠিক নিয়মেই করে আসছিলেন। এভাবে চলে যাচ্ছিল কিন্তু কয়েক মাস। এর মধ্যে কিন্তু নানার সাথে কোনো সমস্যা হয়নি। আর নানাও কিন্তু ওই মাছ ধরার যে কাজগুলো এগুলো কিন্তু উনি করেই যাচ্ছিলেন। বিশেষ করে যেই জায়গাতে উনি মাছ বেশি পেতেন ওখানে কিন্তু প্রায়শই গিয়ে মাছ ধরতেন। তো একদিন কি হয়, নানা তার বড় ভাইয়ের সাথে মাছ ধরতে যাবেন। তো বড় ভাইকে বলেন যে ভাই আজকে তোমার সাথে মাছ ধরবো, আসো আমরা একসাথে যাই। তো এই নানার যিনি বড় ভাই তার বাড়িও কিন্তু একই জায়গাতে, মানে নানার ঘর উঠোনের দক্ষিণ দিকে আর বড় নানার ঘর উঠোনের উত্তর দিকে। তো কথাবার্তা ওইরকমই ছিল যে রাতের বেলা বড় নানা ওনাকে ডাক দিবেন, মানে ইউনুস নানা ডাক দিবেন না তা না, বড় নানা ডাক দিবেন। যেহেতু বড় ভাই উনি ওনার সুবিধা অনুযায়ী ছোট ভাইকে ডাকবেন আর কি, এরকমই আর কি কথা ছিল। তো রাত গভীর হয়। একটা সময় ইউনুস নানার একটা ডাক শুনতে পান। পূর্বেও কিন্তু বড় নানার সাথে উনি অনেকবার মাছ ধরতে গিয়েছেন, এরকম রাতের বেলা প্ল্যান প্রোগ্রাম করে কে কাকে ডাকবেন এরকম আগে থেকে বলা থাকে, কিন্তু পূর্বে কোনো সমস্যা হয়নি। গভীর রাত্রে ইউনুস নানা ডাক শুনতে পান, ইউনুস, হে ইউনুস, চল চল তাড়াতাড়ি চল, লোকজন সব বিলে ভরে গেছে, মাছ ধরে তো শেষ করে ফেলবে, আমরা গিয়ে কি আর মাছ পাবো, বের হ তাড়াতাড়ি, আমি হাঁটা ধরলাম। ইউনুস নানা এই ডাক শুনে তড়ি ঘড়ি করে উঠে বসেছেন। উনিও মাছ ধরার সরঞ্জাম নিয়ে বের হয়ে গেছেন। তো উনি দেখেন যে সামনে ওনার বড় ভাই মানে বড় নানা হাঁটা শুরু করেছেন। তো উনি ওনার পিছে পিছে হাঁটছেন। বারবার উনি ডাকছেন যে ও ভাই একটু আস্তে হাঁটো, একসাথে হাঁটি।
তুমি এত তাড়াতাড়ি হাঁটছো কেন? তো সামনের থেকে ওই ওই উনার যে বড় ভাই তিনি বলছেন, যারে পেশাল বন্ধ কর, এত কথা বলিস কেন? মানুষজন সব মাছ ধরে নিয়ে যাচ্ছে আর তুই বলতেছিস আমাকে আস্তে হাঁটার জন্য, তাড়াতাড়ি পা চালা। তো উনি আর এই কথার উত্তরে তার বড় ভাইকে আর ডাকাডাকি করেন নাই। বিলের দিকে উনিও খেয়াল করেন, মানে এই ইউনুস নানা খেয়াল করেন বিলের ভেতরে বিভিন্ন জায়গায় অনেক আলো জ্বলছে। আলো জ্বলছে বলতে বিভিন্ন জন হারিকেন বা অন্যান্য আলো নিয়ে মাছ ধরতে এসেছেন। ওই জিনিসটা দেখার পর উনি চিন্তা করে আসলেই তো অনেক লোকজনই তো চলে আসছে, তাড়াতাড়ি যেতে হবে। আর ওই দিন আবার চাঁদের আলো ছিল ভালো। এখন কি হয়, ইউনুস নানা দেখছেন যে ওনার যে বড় ভাই মানে বড় নানা উনি পানির মধ্যে নেমে গেছেন। তো এটা দেখা দেখে উনিও পানির মধ্যে নেমেছেন। নামার পর কেবল হাঁটু পানি পর্যন্ত নেমেছেন, হঠাৎ করে কিছু একটা ওনার কোমর খুব শক্ত করে জড়িয়ে ধরে। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওনার বড় ভাই মানে বড় নানা ওনার কোমর জড়িয়ে ধরেছেন এবং বিড়বিড় করে কিছু একটা পড়ছেন। এটা দেখার পর উনি তো মারাত্মক ভয় পান, কারণ মাত্র তার বড় ভাই সামনে, এটা উনি দেখলেন। এখন এটা পিছনে আসলো কিভাবে? উনি তো চিৎকার দিয়ে ওই পানির মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যান। আসলে ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল হচ্ছে কোমর জড়িয়ে যিনি ধরেছিলেন উনি সত্যিকার অর্থেই ইউনুস নানার বড় ভাই। ইউনুস নানাকে কোনো একটা অশুভ কিছুর পেছনে ছুটতে দেখে উনি পিছু নিয়েছিলেন। ইউনুস নানার বড় ভাই যখন দেখলেন যে ইউনুস নানা অজ্ঞান হয়ে গেছেন, উনি তো চিৎকার করতে থাকেন। আশপাশে যারা মাছ ধরছে তারা ওদিকে ছুটে চলে আসেন, বলেন যে তাড়াতাড়ি ইউনুসকে উঠাও আমার সাথে। ইউনুস নানাকে উঠানো হয়, নানাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। যখন সেন্স আসে তখন ওনার যে বড় ভাই বলতে থাকেন যে হঠাৎ করে ওনার মনে হলো যে ইউনুস নানা কার সাথে যেন কথা বলছেন। তো বিষয়টা সন্দেহ লাগে যে রাতে তো আমার সাথে মাছ ধরার কথা, ইউনুসকে আবার আরো কাউকে আসতে বলছে কিনা। তো এই চিন্তা করে উনি ঘরের দরজা খুলে বের হতে হতে দেখেন যে ইউনুস নানা কোন দিকে যেন হেঁটে যাচ্ছে মাছ ধরার জিনিস নিয়ে। তো এমনটা হওয়ার তো কথা না। তখন ইউনুস নানার বড় ভাই সন্দেহ করেছিলেন, উনি পেছন নিয়েছিলেন। পেছন থেকে উনি সমানে কিন্তু চিৎকার করে ডাকছেন, এই ইউনুস দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাস? ইউনুস নানা কিন্তু পেছন দিকে তাকাচ্ছিলেন না। ইউনুস নানা বলেন যে আমি তো তোমার ডাক শুনিই নাই, আমি তো আরো সামনে ডাকছি, সামনে তুমি আসো মনে করে। সবাই খুব অবাক হন যে ইউনুস নানার সামনে একজনকে ডাকছেন যে আসলে ইউনুস নানার বড় ভাই না, অর্থাৎ পেছন থেকে ইউনুস নানার বড় ভাই ডাকছেন, ইউনুস নানা শুনতে পাচ্ছেন না। এভাবে ডাকতে ডাকতে একটা সময় উনি যখন খেয়াল করেন যে ইউনুস নানা পানির মধ্যে নেমে গিয়েছে, তখনই উনি লাফ দিয়ে গিয়ে ইউনুস নানার কোমর জাপটে ধরেন, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে ইউনুস নানা এই পানির মধ্যে নামার পর বড় ধরনের একটা বিপদ হবে। আর ইউনুস নানা যখন পেছন দিকে তাকিয়েছেন উনি চিন্তা করলেন যে আরে সামনে আমার বড় ভাই, এখানে আবার কে? এই চিন্তা করে উনি প্রচন্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তারপরে তো সবাই বিষয়টা বুঝতে পারলো। এখন এই সমস্যা কেন হলো এইটা আরো ভালো করে বোঝার জন্য ওই যে কবিরাজ আগে এসেছিলেন ওনাকে ডেকে আনা হয়। উনি আসেন, তখন উনি আসর বসাবেন। আসর বা আসন বা হাজিরা গ্রামে অনেক জায়গায় এটা বলে আর কি, যে কারো উপর কোনো জিন প্রভাব বিস্তার করলে সেই জিনকে হাজির করা। তো উনি এই চেষ্টাটাই করেছিলেন আর কি। তো সেখানে হাজির করার সব পরিকল্পনা মাফিক বেশ কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো আসলে আনতে বলা হয়, সেগুলো নিয়েও আসা হয়। তো সেই জিনটাকে হাজিরও করে। তো হাজির হওয়ার পর যখন জিজ্ঞেস করা হয় এই জিনকে যে তুমি কেন একে ক্ষতি করার চেষ্টা করছো, তখন ওই জিনটা বলে যে আমি তো ওকে ক্ষতি করার কোনো চেষ্টা শুরুতে করি নাই, আমি যেখানে থাকি ওই দিকটাতে লোকজন কম যায়, লোকজন ভয় পায়, এই জন্য কম যায়, আমি ওই তাল গাছটাতে থাকি। তো ও ওখানে গিয়েছে, একদিন ভুল করে গিয়েছে, আমি কিছু বলি নাই, কিন্তু এরপরে মাঝে মাঝে ওখানে যেত, এতে করে আমার খুব অসুবিধা হতো। ওকে আমি ছোটখাটো ভয় দেখিয়েছিলাম কিন্তু ও সেগুলো গ্রাহ্যই করতো না, এই কারণেই মূলত ওকে ক্ষতি করার আমি চেষ্টা করি। ও যেহেতু দোয়া দরুদ পড়তো আমি খুব একটা ক্ষতি করতে পারতাম না, কিন্তু যেই রাতটা আমি ওকে ডেকে নিয়ে যাই ওই দিন ও দোয়া দরুদ না পড়ে ঘুমিয়েছিল, যার কারণে আমি ওকে ক্ষতি করার সুযোগ পাই। ঘুম থেকে ওঠার পর ওর তো অজু ছিল না, আর এই সুযোগেও আমি ওর উপর আরো ভালো করে প্রভাব বিস্তার করতে পারি। ও তো হাঁটু পানি পর্যন্ত নেমেছিল, কোমর পানি পর্যন্ত যদি খালি আমি ওকে নিয়ে যেতে পারতাম
ওই রাত্রেই আমি ওকে মেরে ফেলতাম। কিন্তু ওর ভাগ্য ভালো, ওর বড় ভাই কিভাবে কিভাবে যেন টের পায় এবং এসে জড়িয়ে ধরে। আর আমি যদি বুঝতাম ওর বড় ভাই পেছনে পেছনে আসছে, তাহলে ওর বড় ভাইয়েরও আমি ক্ষতি করতাম। যাই হোক, কবিরাজ অনেক কষ্টে ওই জিনটাকে বোঝাতে সক্ষম হন এবং বলেন যে তোমার ওই জায়গাতে ও আর কখনোই যাবে না, মাছ ধরতে তোমাকে ডিস্টার্ব করবে না। পরবর্তীতে ওই জিন কিছু শর্ত দেয় যে একটা খাসি, কিছু মিষ্টি ওই তাল গাছের গোড়ায় এই ইউনুস নানাকেই রেখে আসতে হবে, তাহলে এবারের মতো সে তাকে ছেড়ে দেবে। কিন্তু পরবর্তীতে আবার যদি ওই তাল গাছের ধারে কাছেও সে যায়, তারপর কিন্তু তাকে অবশ্যই বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে এবং কোনো ধরনের কোনো ভোগ দিয়ে এই জিনকে তাড়ানো যাবে না, এই জিনটি স্পষ্টভাবে বলে দেয়। তো সবাই সবকিছু মেনে নেয়। এরপর থেকে নানা মাছ ধরতে গিয়েছেন, রাতের বেলা খুব একটা মাছ ধরতে যান নাই, গেলেও কখনো ওই তাল গাছের আশেপাশে উনি যান নাই। এরপরে ওনার সাথে ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো বিপদ আপদ আল্লাহর রহমতে ঘটেনি। তো নানা এখনো জীবিত আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো এটি ছিল ঘটনা। তো অসংখ্য ধন্যবাদ হাফেজ মোহাম্মদ আলহাজউদ্দিন ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন রুম্মান আলমগীর গাজীপুর থেকে। রুম্মান তার নিজের সাথে ঘটা একটি ঘটনা শেয়ার করেছেন আমাদের সাথে, যেটি তার সাথে 2015 সালে ঘটেছিল। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি রুম্মানের শেয়ার করা ঘটনায়। 2015 সালের কথা। রুম্মান তখন স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। তার শখ হয় ফটোগ্রাফির। তো ফটোগ্রাফির শখ হওয়ার কারণে সে তখন কষ্টসৃষ্ট করে একটা ডিএসএলআর ক্যামেরা কিনে ফেলে। আর এই ক্যামেরাটাই হয়ে ওঠে তার জীবনের মূল আগ্রহের কেন্দ্রবিন্দু। আগেও সে ছবি তুলতো, তখন মোবাইলে তুলতো, অনেক কিছুর ছবি ডিটেলস তুলতে পারতো না বা অনেক রকম ছবি তুলতে পারতো না। এখন যেহেতু সে ডিএসএলআর ক্যামেরা পেয়েছে, সে অনেক রকম ছবি তোলা শুরু করে। স্লো শাটারের ছবি তোলে, বিভিন্ন অবজেক্টের ছবি তোলে, ছোট ছোট মানে মিনিয়েচার ফিগার রেখে সেটা ছবি তোলে। যাই হোক, মানে বেশ আগ্রহ ফিল করতো। মানে সে ওয়েট করতে পারতো না কখন সে ছবি তোলা শুরু করবে। তো নেচার ফটোগ্রাফি তার খুব পছন্দের একটা সাবজেক্ট হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে সে যেখানে থাকে সেখান থেকে আশেপাশে কিছু গাছপালা ছাড়া খুব বেশি নেচার ফটোগ্রাফি সে তুলতে পারে না। তো একদিন চিন্তা করে যে সে যাবে, ঢাকা বোটানিক্যাল গার্ডেনে যাবে, ওখানে অনেক গাছগাছালি, অনেক রকম সুন্দর জায়গা আছে, ছবি তুলবে। তো রুম্মানের এক ফ্রেন্ড ছিল সোহাগও ছবি তুলতো। সোহাগের একটা ডিএসএলআর ক্যামেরা ছিল, মানে ফটোগ্রাফি করতো আর কি। তো রুম্মান সোহাগের সাথে কথা বলে যে যাবি নাকি বোটানিক্যাল গার্ডেনের ছবি তুলবো। তো সোহাগ তাকে ডেট দিয়ে ঘুরায় কয়েকদিন। দেখা যাচ্ছে যে যেদিন ডেট দেয় সেদিন আর যায় না। তো রুম্মান মানে বিরক্ত হয়ে যায় এরকম। আর তাকে যেতে হবে আসলে গাজীপুর থেকে এসে তারপর যেতে হবে, এই জন্য সে একাও যেতে চাচ্ছিল না। আবার ক্যামেরাটা যে সাথে করে নিয়ে যাবে সে মানে এটা নিরাপত্তাও পাচ্ছিল না, কারণ তখন বলতো যে অনেকেই যে ডিএসএলআর তো এক্সপেন্সিভ জিনিস, এটা নিয়ে একা একা এরকম গেলে অনেক সমস্যা হতে পারে। ওই সময় জিনিসটা একটু অন্যরকম ছিল আর কি। তো যাই হোক, সাহস পাচ্ছিল না রুম্মান। তো তারপর একদিন তাকে এরকম সোহাগ টাইম দিয়ে ওই দিন আসে না, বলে যে লাস্ট মোমেন্টে বলে যে আমি আসতে পারবো না। তো রুম্মানের খুব জেদ লাগে, মানে রাগ লাগে তার। সে চিন্তা করে যে আমি একাই যাব। তো সে তার ক্যামেরা এগুলা গুছায় একটা ব্যাগের মধ্যে নিয়ে, মানে তার যে ক্যামেরার ব্যাগ সেটাতে নিয়ে সে রওনা দিয়ে দেয়। তো আসে বাসে করে, এসে তারপর করে বোটানিক্যাল গার্ডেনে চলে যায়। বোটানিক্যাল গার্ডেনে যে টিকিট কেটে ঢুকে। তো যখন সে ঢুকছে তখন কিন্তু দুপুর হয়ে গেছে, দুপুর পার হয়ে গেছে। হ্যাঁ, মানে রোদটা, মানে কড়া রোদটা পড়ে গেছে একটু। আর গাছগাছালির মধ্যে তো রোদ ওরকম পাওয়া যায় না। তো রুম্মানের অনেক ভালো লাগে, ও ছবি তোলা শুরু করে প্রথম থেকেই। বিভিন্ন ফুলের গাছ ইত্যাদি ইত্যাদি ছবি তুলতে তুলতে একদম ডিপে চলে যায়। মানুষজন খুব একটা নাই, দু একটা মানুষ দেখতেছে যে হাঁটতেছে, আবার দু একটা কাপল দেখতেছে, গল্প করতেছে। তো এর মধ্যেই রুম্মান ছবি তুলতেছে, সে হারায় গেছে, আসলে মনে মনে হারায় গেছে। তার মনে আর ওইসব দুশ্চিন্তা কিছুই নেই। ছবি তুলতে তুলতে লেকের কাছে গেল, ওখানে যে ছবি তুললো। তো এরকম ওই লেকের পাশে ছবি তুলতে তুলতে যে কতক্ষণ হয়ে গেছে সে বলতে পারবে না। একটা সময় দেখা গেল যে মানে একেবারে বেলা পুরো পড়ে গেছে, মানে সূর্য হেলে গেছে পশ্চিম দিকে, মানে একটু পরে ডুবে যাবে এরকম, মানে একদম লালচে আলো ছড়াচ্ছে মানে পানির মধ্যে। তো রুম্মান চিন্তা করলো যে না, অনেক সময় চলে গেছে, এখন আর এখানে মানে থাকা ঠিক হবে না। যথেষ্ট পাখির ছবি তুলছে, তার পছন্দ মতো জুম লেন্স ছিল, ওটা লাগায়। তো তখন সে মোটামুটি ক্যামেরা গুটায় সে সামনে যাচ্ছে। তো ওখানে সে একটা প্রাইম লেন্স লাগায় নিচ্ছে, চিন্তা করছে যে মানে প্রাইমে যে ছবিগুলো তোলা যায় সেগুলো তুলবে। তুলে সে এগোয় আসতেছে আর কি, বেরোয় যাওয়ার সময়।
তো এক জায়গায় এসে পুকুরের পাড় দিয়ে ওদিকে দেখলো যে বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের ওদিকে একটু যাই। তো বাঁশঝাড়টা মানে তার খুব পছন্দ, কিন্তু বেত বাগান বাঁশঝাড়ের দুটো জিনিস সে মাথায় করে আসছিল। তো সে বেত বাগানের কাছ দিয়ে যখন যাচ্ছে তখন ছবি তুললো কয়েকটা, বেশ লাগলো তার কাছে, সূর্যের আলোটাকে পেছনে রেখে একটা খুব সুন্দর ছবি তুললো। তারপর হেঁটে গেল। তো হাঁটতে হাঁটতে সামনে যেয়ে যখন বাঁশঝাড়ের দিকে ঢুকছে তখন সূর্য কিন্তু আরো পড়ে গেছে, কেমন যেন একটা আলো আধারি জায়গাটার মধ্যে, মানে একদম মানে টুয়াইলাইট জোনের মতো একটা অবস্থা ওই জায়গায়, অন্যরকম লাগতেছে এবং অনেক পাখির ডাক। তো চিন্তা করলো যে মানে এবং ওই সময় কিন্তু সবাই বের হয়ে যায়, কেন ওখানে মানুষজনই নাই, একদম বাঁশঝাড়ের মধ্যে একদমই নাই। তো রুম্মান ছবি তুলতে এক সাইডে দেখলো যে একটা ঝাড়ের মধ্যে একটা বেশ খানিকটা উঁচু, মানে মানুষের কোমর বা তার থেকে একটু উঁচু একটা ইসের মতো রাখা, অনেকটা কাকতাড়ুয়া যেরকম হয় সেরকম একটা পুতুল রাখা বানানো, এবং এটা খড় দিয়ে বানানো। সে দেখতেছে এখান থেকে রুম্মান, খড় দিয়ে বানানো, এটার মুখটা পুরো কালো, এবং কালো জিনিসটা মনে হচ্ছে অনেকটা যে একটা যে কালো যেরকম তরমুজ থাকে সেরকম যে খোল, এরকম একটা খোল দিয়ে বানানো মাথাটা, এবং সেটার মধ্যে আঁকছে মানে একটা রং দিয়ে এরকম করে চোখ মুখ বানাইছে, এবং মাথায় যে চুলটা এটা একদম কালো চুল, মানুষের মতো, মানুষের চুল যেরকম হয় সেরকম মনে হচ্ছে ওই চুল দিয়ে বানানো, এরকম চুল দেওয়া মাথার মধ্যে, এবং দুইটা এরকম হাত বাড়ানো কাকতাড়ুয়া, একটা পুতুল তৈরি করা সোজা কথা, কাকতাড়ুয়ার মতো অনেকটা, আর মুখটা এরকম খোলের মতো, আর মাথার উপর চুল, মানে দেখতে কেমন জানি মানে একটু ভয়েরই লাগে দেখতে। তো রুম্মান দেখলো এটা রাখা বাঁশঝাড়, এরকম কতগুলো বাঁশ বেরিয়েছে, এর মধ্যে কে জানে রেখে দিছে এখানে। তো মানে ভালো মতো সে কাছে যেয়ে দেখলো, তার খুব আগ্রহ হইলো জিনিসটা দেখে, তো একটা ছবি তুললো সে, ক্যামেরা ওইদিকে তাক করে ছবি তুললো। তো ছবি তোলার পরে সে ছবি তোলার সময় যখন ছবি তুলছে তখন সে খেয়াল করতেছে এই কাকতাড়ুয়াটার ঠিক কাঁধের কাছে এরকম একটা বড় সুইয়ের মতো গাঁথানো, মানে সুইটা অনেকটা ওই যে লেপ সেলাই করে যেরকম সেরকম একটা সুইয়ের মতো গাঁথানো সে কাকতাড়ুয়ার কাঁধের কাছে। তো সে দেখলো যে ব্যাপারটা কি, রুম্মানের তখনও এটা নিয়ে মানে অতটাই হয়নি, চিন্তা করলো এখানে কে রাখছে, এবং ওটার সাইজ মোটামুটি বড়, প্রায় হবে কোমরের মতো সাইজ হবে, একটা মানুষের কোমর সমান। তো সে ওইটাকে দেখে আস্তে করে গিয়ে সুইটা খুলে ফেললো রুম্মান, গাত থেকে টেনে সুইটা বের করলো, বের করে দেখলো যে একটা সুই এবং লেপ সেলাই করার মতো সুই, সুইটাকে ফেলে দিল বাঁশঝাড়ের ওইখানে। তারপর সে তাকায় দেখলো ভালো মতন, তার খুব জিনিসটা অন্যরকম লাগলো, এটা চেহারাটা, চুলটা ধরে দেখার চেষ্টা করলো, কি দেখে মনে হচ্ছে যে অরিজিনাল চুল মানুষের, চুলটা ধরে এরকম টান দিচ্ছে, চুলটা খুলে আসছে মাথার থেকে। তো দেখলো যে মাথাটা কোন একটা খোল দিয়ে বানানো, দেখে মনে হচ্ছে যে তরমুজের খোল টাইপের কিছু দিয়ে বানানো। এখানে সে টোকা দিল 2-3টা মাথার মধ্যে, এবং খুব কেন যেন একটু হাসিও লাগলো। তো তারপর সে ওটাকে নিয়ে এরকম ফেলে দিল ইসের মধ্যে, বাঁশঝাড়ের যে মাঝখানে খোলটা আছে ওটার মধ্যে ছুঁড়ে ফেললো এখানে। তো ওইটা ওই ইসের মধ্যে বাঁশঝাড়ের ওই মাঝখানে যে খোড়ল সেখানে যখন পড়ছে থ্যাপ করে শব্দ হলো, দেখলো যে ওই খোসাটা তরমুজের যে খোসার মতো মাথাটা ওইটা খুলে গেছে একদিকে, ওই শরীরটা খুলে একদিকে পড়ছে, মানে দুই দিকে পড়ে আছে। তো তখন চিন্তা করলো রুম্মান যে এটা আর কি, এটা পড়ছে কেউ হয়তো বানায় রাখছিল কোনো কাকতাড়ুয়া টাইপের ফাইজলেমি করে। হ্যাঁ, সে হাঁটা দিল ওদিক থেকে, হেঁটে সে বেরোয় আসতেছে, তখন কিন্তু সূর্য আরো পড়ে গেছে, মানে ওই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে শুধু ছায়া, ওখানে আর আলো ওইভাবে নাই, পুরোটা ছায়া। সে হেঁটে বেরোয় আসতেছে, ফুলের গাছ টাছ, তো পাখি টাকি ডাকতেছে। তো সে যখন নাকি ওই বেরোয় আসা রাস্তার কাছে গেছে, ওই সময় সে দেখলো 2টা দাঁড় কাক তার ঠিক মাথার খানিকটা উপর দিয়ে খুব কর্কশ শব্দে ডাকতে ডাকতে, কা কা করে সব ডাকতে ডাকতে একটার মাথার উপর ঘুরতেছে। সবাক হইলে 2টা দাঁড় কাক কেন, 2টা দাঁড় কাক এরকম ঘুরতেছে। ঘুরতে ঘুরতে এক সময় তার সামনে এসে বসলো, ওখানে কতগুলা গাছের গুড়ির মতো ফালানো ছিল, তো ওই গুড়ির উপরে এসে বসছে। এবং অবাক হলো রুম্মান যে মানে দাঁড় কাকগুলোর সাইজ বেশ বড়, এবং তাকে দেখে বেশ কর্কশ ভাবে কা কা করে ডাকতেছে, এবং সেই কণ্ঠটা কিন্তু মোটা, দাঁড় কাকের যে গলাটা কিন্তু মানে কণ্ঠ স্বরটা কিন্তু মোটা, অন্য টাইপের, কেমন যেন একটা রুক্ষ কা কা শব্দ হচ্ছে। তাকে দেখে তার দিকে তাকায় ডাকতেছে, এবং খুব কড়াভাবে, এবং সেই চোখের দিকে তাকাইলো, চোখ 2টা লাল, মানে লাল চোখ, 2টা দাঁড় কাকের চোখ লাল, তাকায় তার দিকে ডাকতেছে। তো সে সাথে সাথে তার ক্যামেরাটা বের করে পয়েন্ট করে সাথে সাথে সে টিপলো, এটা তো ছিল প্রাইম লেন্স লাগানো, তো সুতরাং ছবি তোলা সহজ হয়েছে। টাস করে সে কয়েকটা শাটার টানলো, টেনে সে হাঁটা দিল, এবং কাকগুলা দেখা গেলো যে আবার মানে সে যখন পাশ থেকে যাচ্ছে আবার উড়ে যে মাথার উপর দিয়ে ঘুরতেছে। তো রুম্মানের কাছে একটু ভয় লাগা শুরু করলো যে মানে আবার তাকে ঠোক না দেয়, যেভাবে ঘুরতেছে তার মাথার উপর দিয়ে চিল যেভাবে চক্কর দেয় ওইভাবে। তো রুম্মান তাড়াতাড়ি হেঁটে গেল, হেঁটে যে একসময় গেট দিয়ে বের হয়ে গেল। বের হওয়ার পর সে দেখলো না, আর কাকগুলাকে আর দেখতেছে না সে। তো চিন্তা করলো যা গেছে, এগুলা কোত্থেকে আসছিল, কি ব্যাপার বুঝলাম না।
তো সে হাঁটা দিছে ওখান থেকে বাস স্ট্যান্ডের দিকে, যে বাসে করে যাবে ওখান থেকে, যে তার বাস চেঞ্জ করতে হবে পরে গাজীপুরের দিকে যাবে। তো ওরকম করে সে দেখলো যখন সে বাসে উঠছে তখন অলরেডি অন্ধকার, সন্ধ্যা ঘনায় গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। তো বাস চলা শুরু করলো। বাস যেতে যেতে তাকে নিয়ে গেল ওই এক স্টেশনে, যেখানে সে নামবে সেখান থেকে বাস সুইচ করলো, করে সে ওই গাজীপুরের দিকে যাওয়া শুরু করলো আরেক বাসে উঠে। তো এইবার বাসে ওঠার পর শরীরটা বেশ খারাপ লাগতেছে রুম্মানের, মনে হচ্ছে যে কেমন জানি বমি বমি লাগতেছে, মাথাটা ঘোরাচ্ছে, কেমন জানি লাগতেছে, শরীরটা ভালো লাগতেছে না। এবং তার চোখের সামনে ওই হঠাৎ হঠাৎ ওই স্কেয়ার ক্রোটার মুখটা ভাসতেছে, ওই যে একটা কালো তরমুজের খোলের মতো চেহারা আকাশে রং দিয়ে, ওইটা ভাসতেছে এবং কেমন যেন একটা গন্ধ নাকে এসে এসে লাগতেছে, মানে একটা মানে আজব গন্ধ, বিজাতীয় গন্ধ, যেই গন্ধ সে এর আগে পায় নাই, কেমন জানি। আর বমি আসতেছে, মানে সে মানে এটা রাখতে পারতেছে না, রেজিস্ট করতে পারতেছে না বমিটা, মানে একদম এসে পড়বে এরকম। তো রুমান চিন্তা করলো, আরে আমি তো আসলে মোশন সিক না, মানে আমি যে বাসে উঠছি এর জন্য বমি আসবে, জীবনে এরকম হয় নাই, আজকে কেন হচ্ছে এরকম, সে চিন্তা করে পারছে না যে এরকম কেন হচ্ছে। আর তার মানে চোখের সামনে কাকগুলাও ভাসতেছে মাঝে মাঝে। তো সে মানে একদম মানে রাখতে পারতেছে না, মানে তার বমি হয়ে যাবে। তো তখন সে চিন্তা করলো যে তার যে ব্যাগ, তার এই ব্যাগের ভিতরে পলিথিন আছে বড়, ওই পলিথিনের মধ্যে সে ওই যে মাঝে মাঝে জিনিসপত্র ঢুকায় রাখে। চিন্তা করলো যে মানে এখন বমি করে ফেলবে, সে কোনো উপায় নেই। সে বসছেও ঠিক পেছনের সিটের আরো কয়েকটা সিট আগে, অন্ধকার বাসের মধ্যে ওই হালকা হালকা রাস্তার আলো এসে পড়তেছে মাঝে মাঝে। বাস যখন ল্যাম্পপোস্ট গুলো ক্রস করে যাচ্ছে তখন সে আলো মাঝে মাঝে পড়তেছে। তো রুমান তাড়াতাড়ি তার ওই হ্যান্ড ব্যাগের ভেতর থেকে পলিথিন বের করলো, ওটার মধ্যে আরো জিনিস ছিল, সেটা ব্যাগে ঢেলে দিয়ে সে পলিথিনটা বের করে, মানে বের করতে করতে তার একদম মানে সাথে সাথে উল্টে আসছে পেটের ভিতর থেকে। তো সে তাড়াতাড়ি পলিথিনটা ধরছে মুখের উপরে, মানে পলিথিনের মধ্যে মুখ ঢোকায় সে বমি করে দিল। তো অনেকক্ষণ তার মনে হচ্ছে শরীর পুরো নিংড়া আসতেছে, ভিতর থেকে সব বের হয়ে যাবে, এরকম অসুস্থ লাগতেছে। তো পাশের যে প্যাসেঞ্জার ছিল একটু সরে বসলো, সরে বসে তারা বললো, ভাই ঠিক আছেন কি, আপনার সমস্যা আছে, বাসে উঠলে বমি হয়? তো রুম্মান মাথা নাড়তেছে এরকম যে না। তো সে কয়েকবার এরকম ওখানে ওই ওই জায়গায় বসে কয়েকবার সেরকম করলো এবং শরীর নেতায় গেল তার। তাড়াতাড়ি সে মানে তার তো আবার ডিসেন্সি একটু বেশি ছিল রুম্মানের, মানে সে এই অবস্থাতেও খেয়াল রাখতেছে যেন তাকে দেখে কেউ নাক না ছিটকায় বা সে যেরকম নোংরা হয়ে গেছে, বমি করছে, মানুষ খারাপ না বলে। তো সে তাড়াতাড়ি পলিথিনের মুখটাকে চেপে বন্ধ করে ফেললো, বন্ধ করে সে বেঁধে জাস্ট মুখটাকে ঢেকে চুপচাপ বসে আছে মাথাটা নিচু করে। তো পাশের লোকটা বললো, ভাই আপনি ঠিক আছেন? তো রুম্মান শুধু বললো, ভাই মাথাটা অনেক ঘুরতেছে। লোকটা বললো যে আচ্ছা আপনি দাঁড়ান, আমি ইসের সাথে কন্ডাক্টরের সাথে কথা বলতেছি। ওই লোকটা ওখানে উঠে ডাক দিল কন্ডাক্টরে, বললো এই ভাইয়ের অবস্থা খারাপ, ওনার শরীর খারাপ লাগতেছে, পানি আছে নাকি? যাকের মধ্যে তখন ওই ইসের কাছে পানি ছিল না, এই পাশে ড্রাইভারের পাশে একজনের পানি ছিল। তিনি বললেন যে আমার কাছে পানি আছে, পানি নেন। তো ওই পানি নিয়ে রুম্মানকে দিল। রুম্মান ওইখানে ওই যে পানি দিয়ে মুখটা কোনো মতো মুছে ওই মানে ওই পলিথিনের মধ্যেই ব্যবস্থা করলো, করে বললো পানি খাইলো, একটু পানি টানি খেয়ে ওখানে বসলো। তো লোকটা বললো যে ভাই আপনি কি নামতে পারবেন ঠিক মতো? রুম্মান বললো যে হ্যাঁ পারবো। তো তারপরে যখন নাকি তার যে ডেস্টিনেশন আসলো, সে কিন্তু এতক্ষণ নেতাই গেছে, আর কিন্তু তারই নাই, সে কোনো মতো পলিথিনটা গিথ্থু দিয়ে বেঁধে রেখে সে এরকম নেতাই গেছিল। তো তার যখন ডেস্টিনেশন আসে সে বুঝতে পারছে, সে আস্তে করে উঠে নামা শুরু করলো মানে বাস থেকে। তো নামতে যে গেটের কাছে যে সে পড়ে গেল, মানে বাস তখন থেমে আছে, গেটের কাছে সে পড়ে গেল, একদম রাস্তায় যেয়ে পড়লো, ধাপ করে রাস্তার মধ্যে পড়ছে। সাথে সাথে মানুষজন হই হই করে উঠলো, কি অবস্থা। তো মানুষ আসলো, ওই যে তার পাশে যে প্যাসেঞ্জার সিটের লোকটা ছিল সেও আসলো, এসে বললো যে ভাই কি অবস্থা, টেনে তুললো তাকে। তো রুম্মান বললো যে আমার কেন জানি মাথা ঘুরতেছে, আমি কিছুই করতে পারতেছি না। লোকটা বললো আপনি মনে হয় খাওয়া দাওয়া করেন নাই নাকি? বলে যে না আমি খাওয়া দাওয়া করছিলাম কিন্তু হঠাৎ করে অসুস্থ লাগলো। তো ওই লোকটা তখন বললো সবাইরে যে আপনারা চিন্তা করেন না, ওনাকে আমি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তো ওই লোকটাই তাকে নিয়ে গেল, রুম্মানকে ধরে ধরে নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখান থেকে সে রিক্সা ঠিক করলো রুম্মানদের বাসা যেখানে সেখানে। তো উঠে সেই রওনা দিল। লোকটা বললো আপনাকে আমি পৌঁছায় দিব, অসুবিধা নেই, চিন্তা করেন না, কোনোরকম টেনশন করেন না, আমি আসি, আর আমাকে নিয়েও টেনশন করেন না, আমি মানুষ হিসেবে খারাপ না, আপনাকে আমি পৌঁছায় দিব। তো লোকটা নিয়ে গেল। তো রিক্সা মানে অনেক দূর, রুম্মানদের বাসা মোটামুটি ভালোই দূর ছিল, মানে সাধারণত রুম্মান এখান থেকে ওই ইসে করে যায়, ওই লেগুনার মতো ইসে করে যায়, অনেক দূর যে সেখান থেকে রিক্সা নেয়, কিন্তু আজকে এখান থেকে রিক্সা নিছে কারণ ওগুলাতে ওঠার মতো অবস্থা নেই। তো চলতে চলতে ওই যে তাদের যে বাসার যে রাস্তা, সেই রাস্তায় চলে আসলো, মানে মোটামুটি তাদের বাসাটা বেশ একটু নির্জন জায়গাতেই, একটা গলির মধ্যে দিয়ে গেছে। তো ওইখান দিয়ে যে রিক্সা এক সময় পৌঁছালো তাদের বাসার কাছে। রুম্মান ততক্ষণে অনেকটাই নেতাই গেছে, সে নড়তে পারতেছে না, এরকম মানে ঢুলতেছে। সে শুধু দেখাইলো যে আমাদের বাসায় যে এখানে থামেন। তো থামলো, তো জিজ্ঞেস করতেছে একতলা বাড়ি?
তো লোকটা তখন জিজ্ঞেস করছে, এই যে এর আপনাদের বাড়ি এখানে? রুম্মান বলছে, হ্যাঁ, আমাকে নামান। বলে, আপনার নামা লাগবে না, আপনি বসেন, আমি দেখতেছি আগে। বলে রুম্মানকে বসা রেখে লোকটা নেমে গেল, নেমে যে বাসায় বারবার বেল দিচ্ছে। তো অনেকক্ষণ পর রুম্মানের আম্মা ওখানে আসলো, এসে বললো যে কে, কি ব্যাপার? তো বলতেছে, আপনাদের বাড়ির একজন মানুষ, উনি অসুস্থ, ওই যে রিক্সার মধ্যে আছে, রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছেন। তো রুম্মানের আম্মা তাড়াতাড়ি বেরোলো এবং দেখলো যে রুম্মানের চাচাও আসছে ওখানে। চাচাও এসছে, কি ব্যাপার? এসে রুম্মানকে ধরলো। তো তারা মানে একটু মানে ই লাগতেছে, মানে লোকটাকেই বরং তারা চিন্তা করতেছে কি ব্যাপার। বলতেছে, আপনি কোত্থেকে পাইছেন? জিজ্ঞেস করছে রুম্মানের চাচা, ওকে কোত্থেকে পাইছেন কি? তো রুম্মান তখন বলছে, আরে উনি আমাকে রাস্তার থেকে সেভ করে নিয়ে আসছে, আমি বাসের মধ্যে অসুস্থ হয়ে গেছিলাম। তো রুম্মানের আম্মা তখন ওই লোকটাকে বললো যে, বাবা আপনি অনেক হেল্পফুল, আপনি অনেক হেল্প করছেন আমার ছেলেটাকে। লোকটা বলছে, না না, কোনো অসুবিধা নাই, আমি তো আমার দায়িত্ব, আমি একজন মানুষকে এরকম পাইছি, কি অবস্থা। যাই হোক, ওনাকে রিক্সা ভাড়া টাড়া সব দিয়ে দিল তারা, এবং ওনাকে বসায় চা নাস্তা খাওয়াইলো। উনি তারপরও বসতে চান নাই, বলছে যে আপনারা ওনাকে টেক কেয়ার করেন। মনে হয় উনি কোথাও ছিল বাইরে, হয়তো এই গরম টরম লাগছে নাকি, কেন যেরকম হইলো হঠাৎ করে, উনি বাসেই দেখলাম যেরকম হয়ে গেছে। যাই হোক, লোকটাকে অনেক ধন্যবাদ দিয়ে রুম্মানের চাচা এগোয় দিয়ে আসলো সামনে। উনি তো আবার যাবেন, তাকে মানে এগোয় দিয়ে আসলো। তার বাড়ি আবার এখান থেকে ছাড়া আরো দূরে, বাসে উঠতে হবে আবার তাকে। তো লোকটা খুব একজন কাইন্ড মানুষ, তাকে বিদায় দিয়ে রুম্মানের চাচা আসলেন। রুম্মানের আম্মা এসে রুম্মানকে শুশ্রূষা করলেন, দেখলেন যে আসলে তার খারাপ লাগতেছে। বললো, ডাক্তার ডাকবে নাকি? রুম্মান বলছে, না লাগবে না, হতে পারে আমি দুপুরে খাইছিলাম অনেক আর্লি, এবং এর মধ্যে অনেক ঘোরাঘুরি করছি, ওখানে দাঁড়াইছি, এবং এর জন্য হয়তো খারাপ লাগতে পারে, হয়তো মানে ফুড পয়জনিং হয়েছে, হতে পারে এরকম, এর জন্য খারাপ লাগতেছে। তো যাই হোক, তার মা তাকে পানি টানি খেতে দিল এবং ফু দিয়ে দিল, পানির মধ্যে ধোয়া পড়ে ফু দিয়ে পানি খাওয়াইলো। তো খুবই আশ্চর্যজনক ব্যাপার, রুম্মানের আম্মা যখন পানির মধ্যে ধোয়া পড়ে ফু দিছে, সেই পানি খাওয়াইছে, তখন রুম্মানের একটু বেটার লাগা শুরু করছে। মানে মনে হচ্ছে যে হঠাৎ করে তার অবস্থা মানে অনেকটাই ভালো হয়ে গেছে। মানে আগে যদি তার অবস্থা 10-3 থাকতো, এই পড়া পানিটা খাওয়ার পর তার অবস্থা হয়ে গেছে 10-7 এরকম। মানে হঠাৎ করে অনেকটাই রিভাইভ করছে সে অবাক হলো। আম্মা দোয়া পড়ে ফু দিছিল পানিতে। তো যাই হোক, রুম্মান একটু বেটার ফিল করা শুরু করলো। তার আম্মা বললো, আচ্ছা চিন্তা করিস না বাবা, থাক। আরো দোয়া দরুদ পড়ে ফু দিল ছেলেকে। বললো যে তুই এরকম গেছিস দুপুরবেলা, ঠিক করিস না, এগুলো বুঝায় টুঝায় বসা রেখে গেলো। রুম্মানের চাচাও তাদের ঘরে চলে গেল, তাদের ঘরটা ছিল পাশে। আর রুম্মানের বাবা গত হয়েছেন অনেকদিন। এই বাসার মধ্যে সে আর তার আম্মা থাকে, আর তার বড় বোনের বিয়ে হয়ে গেছে, বড় বোন তার বোনের বাসায় থাকে। তো এইখানে সে আর তার মা থাকে শুধু এখন, আর চাচার বাসাটা হলো পাশেই। তো রুম্মান বসে আছে, শরীরটা এখনো দুর্বল বেশ, রাত হয়েছে অনেক রাত, এর মধ্যে আকাশে মেঘ গুড়গুড় করতেছে, বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা। তার আম্মা ওখানে গেছে, হয়তো খাবার দাবার রেডি করতেছে। রুম্মান ঘরে বসে আছে। তো আকাশে মেঘ যেহেতু গুড়গুড় করতেছে এবং বাতাস হালকা চলতেছে, বেশ মানে ঠান্ডা বাতাস, ঝড় বৃষ্টির আগে যেরকম হয়। রুম্মান তার ঘরের জানলা খুলে দিল, জানলা খুলে দিয়ে তার বিছানায় বসছে এবং লাইট বন্ধ করে দিচ্ছে, ডিম লাইটটা জ্বালায় রাখছে। তো তার কাছে বেশ লাগতেছে, জানলা দিয়ে মাঝে মাঝে তাকায় দেখতেছে, গাছগাছালি এরকম দুলতেছে, মানে খুব সুন্দর, এবং মানে বেশ মানে ঝড়ের আগে যেরকম পরিবেশ হয় সেরকম। ঝড় আসে না, কিন্তু পরিবেশটা ঝড় আসার আগের মতো। তো রুম্মান চিন্তা করছে, আজকে সারাদিন কি করলাম, আচ্ছা ক্যামেরাটা কি সবকিছু ঠিকঠাক আছে নাকি। সে ব্যাগটাকে হাতে নিয়ে ব্যাগটা দেখলো, দেখে ক্যামেরা অন করলো, করে ছবির প্রিভিউ দেখতে গেল। তো ছবির প্রিভিউ দেখতে যে সে খুব অবাক হলো, সেই যে লাস্টে কাকের ছবিগুলো তুলছিল, ওগুলো একটাও মানে স্পষ্ট কোনো কাকের ছবি উঠে নাই। মনে হচ্ছে যে মানে একদম নাড়াচাড়া করলে যদি কেউ ছবি তুলতে যায়, একদম কেঁপে কুপে যে কিছু একটা উঠে সেরকম। এবং ওই কাকের যে একটা স্ট্রাকচার, সেটা বোঝা মনে হচ্ছে কালচে কিছু একটা, দুইটা পা একটু বোঝা যাচ্ছে, কিন্তু আর কিছুই বোঝা যাচ্ছে না। অবাক হলো, সে কিন্তু কয়েকটা শাটার টিপ ছিল, একটা ওইভাবে ওঠে না, প্রত্যেকটা কেঁপে যাওয়া ছবির মতো এরকম। মানে রুম্মান খুব অবাক হলো, জানি আমার হাত স্টেডি ছিল এবং দাঁড়ায় তুলছি, মানে সে হাঁটতে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যে শাটার টিপসে। তো সুতরাং ক্যামেরা নাড়াচাড়া করার মতো এরকম কিছু না। আর সব কিছুতেই মানে তার ক্যামেরাগুলোর মধ্যেই ছিল, মানে এই ভিআর লেন্স ছিল। তো সুতরাং এগুলো হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে ছবিগুলো এরকম হয়েছে। তো রুম্মান একটু অবাক হয়েছে, সে তাকায় প্রিভিউটা দেখতেছে। এই সময় তার কাছে মনে হলো তার জানালার কাছে কেমন একটা সরসর করে শব্দ, এবং তাদের নেট ছিল জানালায়। নেটের মধ্যে মনে হলো যে কেউ যদি কিছু যে টান দেয়, নেটটা মানে একটা ধারালো কিছু রেখে বা কোনো একটা লোহা টাইপের কিছু যে টরট করে টান দেয়, ধর একটা ছুরির মাথা যে টরট করে টান মারে যেরকম শব্দ হবে, সেরকম একটা শব্দ। তো রুম্মান অবাক হয়ে তাকায় জানলার মধ্যে কি এরকম শব্দ করলো। তাকায় 1 সেকেন্ডের জন্য তার কাছে মনে হলো কিছু একটা সরে গেছে জানলার সামনে দিয়ে, কিছু একটা সরে গেছে এরকম।
মানে একটা কেউ জানি মনে হচ্ছে যে কেউ দেখতেছিল, মাথা সরা ফেলছে। তো রুম্মান তাড়াতাড়ি ক্যামেরাটা ওখানে ফেলে লাফ দিয়ে সে জানলার কাছে গেছে, জানলার কাছে যে উকি দিচ্ছে, উকি দিয়ে বাইরে তাকে কিচ্ছু দেখতে পেল না, কিন্তু তার নাকি একটা গন্ধ লাগলো। এই গন্ধটা খুবই অবাক করা, ওই যে বাসে লাগছিল তার কাছে উদ্ভট একটা গন্ধ, সেরকম একটা গন্ধ, এবং তার নাড়ি বুড়ি ঠেলে বমি আসলো। আবার বললে এখনই বমি করে দেয়। অনেক কষ্টে সে বমিটা থামায়, কেন পেটে তো ওরকম কিছু নাই খাবার দাবার। তো সে তাড়াতাড়ি আবার হেঁটে আসলো, এসে চিন্তা করলো এটা কি, মনে হলো কিছু একটা দেখলাম, আবার এরকম একটা অবস্থা। তো এই চিন্তা করতে করতে সে যে ক্যামেরাটা নিয়ে ব্যাগে ভরলো, আর ভালো লাগতেছে না, ব্যাগে ক্যামেরা রাখতে যাবে তখন তার হাতের মধ্যে কি জানি লাগলো, চুলের মতো। তো সে অবাক হলো, এটা কি? সে ক্যামেরাটা রেখে টেনে দেখলো, মানে বের করছে তার হাতে ওই যে ইটা উইগের মতো যেটা পরানো ছিল ইসের মাথায়, ওই যে খোলার মাথায়, ওই যে সেই যে কাকতাড়ুয়া ছিল এরকম, ওই কাকতাড়ুয়ার মাথায় যে একটা চুলের উইগ পরানো ছিল সেটা খোলের উপরে বসানো ছিল সেই, এবং এটা ধরে মনে হচ্ছে একদম মানুষের চুল দিয়ে বানানো এরকম মনে হচ্ছে। এত মানে বেশ ভয়ও পাইলো, অবাকও লাগলো রুম্মান যে এটা এখানে আসলো কোত্থেকে, আমি কি এটা ভরে রাখছিলাম আমার এখানে। তার মনে পড়ে যতদূর সে ফেলে দিছিল, কিন্তু সে তার ব্যাগে ভরে ফেলছে, অবাক লাগলো তার কাছে। তো সে মানে খুব অস্বস্তি ফিল করলো, এখন যে এটাকে ফেলে দিবে, তার ফেলে দেওয়ার মানে জায়গাও সে খুঁজে পাইতেছে না, ব্যাগের মধ্যে রেখে দিবে নাকি সে ডাইনে বামে ছুঁড়ে ফেলবে কোথাও, নাকি ঘরের বাইরে যে ফেলে আসবে। এর মধ্যে কিন্তু বাতাস চলা শুরু করছে বাইরে, মানে ঝড় আসবে এরকম একটা অবস্থা। তো সে মানে কোনো দিশা না পেয়ে সাথে সাথে আবার ব্যাগের মধ্যে ওইটা রেখে ব্যাগটা বন্ধ করে দিল, বন্ধ করে তার জানলাটাও বন্ধ করে দিল। বন্ধ করে যে তার কেমন জানি অস্বস্তি লাগতেছে, সে হাতটা ধুলে এবং আবার সেই বমি বমি ভাবটা ফিরে আসছে। হাত সাবান দিয়ে ধুয়ে টুয়ে তার মার কাছে গেল, তার মা বললো যে খাওয়া দাওয়া কর, তো বললো যে না খাওয়া দাওয়া করবো না, ভালো লাগতেছে না। তার মা জোর করলো খাইতে, জোর করে বললো খা, বলে যে আচ্ছা। তো বসলো, মানে কোনো মতে নাকে মুখে গুজে খাইলো আর কি। তো খাওয়া দাওয়ার পর সে রুমে চলে আসছে, এসে বসলো খাটের উপরে। শরীরটা জানি কেমন লাগতেছে, গা গুলাচ্ছে, বমি বমি আসতেছে, ভালো লাগতেছে না। তো সে দরজাটা আটকাই দিল তার রুমের, তো দরজা লক করলো না, আর ওই যে বোর্ড লক তো টিপে দেয় নাই আর কি, কেন জানি কি মনে করে সে আর লক করলো না রুমটা। তো এসে দরজাটা ওরকম লাগাই দিয়ে সে বসলো, বসে তার মোবাইল ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়লো। চিন্তা করলো যে বসে বসে কিছুক্ষণ মোবাইল ফোনে এটা ওইটা দেখে ব্রাউজ করে সে ঘুমায় যাবে চিন্তা করছে। শরীরটা খুব খারাপ, তো মানে টায়ার্ড লাগতেছে। দেখতেছে যে ব্যাগটা তার ওই বিছানার এই পাশে রাখা, তো ব্যাগটার দিক তাকালে চিন্তা করলো থাক, আবার মনে মনে তখন চিন্তা করলো ওইটার মধ্যে কি চুল টুল কি কি রাখছে, ওইটা ফেলে দিতে হবে দিনের বেলা উঠে। এই চিন্তা করে সে শুয়ে পড়ছে মোবাইলটা নিয়ে। তো মোটামুটি কিছুক্ষণ এদিক ওদিক ব্রাউজ করে মোবাইলটাকে রেখে সে ঘুমানোর চেষ্টা করলো, মানে তখন চোখে ঘুম আসছে, শুয়ে পড়ছে চোখ বন্ধ করে। তো ঘুমায় গেছে। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতেছে যে সে একটা বন বাদার মানে গাছপালা এগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, এবং টাইমটা হচ্ছে ওই যে ডাস্ক, মানে সূর্য ডুবে যাচ্ছে এরকম সময়। তো স্বপ্নের মধ্যে সে দেখতেছে যে তার সামনে একটা মানুষ আসলো, কালো আলখাল্লা পরা, মানে পুরা শরীরে কালো আলখাল্লা পরা, মাথাটা ওই আলখাল্লার দিয়ে ঢাকা, এবং তার আশপাশ দিয়ে কুয়াশা, পেছনের অংশে কুয়াশা। সে এসে বলতেছে আমি ধরে পেরেক মারলাম আর তুই সে পেরেক খুললি, তোর খবর আছে, তুই শেষ, ওই পেরেক এখন তুই নিবি। এবং বলার মধ্যে এমন একটা ভঙ্গি ছিল যেটাতে রুম্মান অনেকটা ভয় পেয়ে গেল। তো সে বলছে আমি কি করছি, স্বপ্নের মধ্যে বলছে আমি কি করছি, বলে তুই কি করছিস, তুই টের পাবি তুই কি করছিস। এই বলে সে কালো আলখাল্লা তার উপর ঝাঁপায় পড়লো। তার কাছে মনে হলো যে একটা কালো কিছু ওখান থেকে ব্যাঙের মতো ঝাঁপ দিয়ে তার উপর পড়লো এবং তাকে গলা টিপে ধরলো। তো রুম্মান আসলে মানে ওই ঘুমের মধ্যেই স্ট্রাগল করা শুরু করলো এটা ছুটানোর জন্য, এবং সে ছটফট করতেছে, হাত পা ছুটতেছে ছোড়ার জন্য, সে পারতেছে না, মানে অনেক চেষ্টা করতেছে সে ওটার থেকে মুক্তি পাওয়ার জন্য, সে পারতেছে না। তার মানে দম বন্ধ হয়ে আসতেছে, চোখ বন্ধ হয়ে আসতেছে, মানে সে পারতেছে না একদম। চিৎকার শুরু করলো সে, মানে ওই ঘুমের মধ্যে চিৎকার করতেছে, গলা ফাটায় চিৎকার করতেছে, কোনো কাজ হচ্ছে না, তার গলা দিয়ে ঘড়ঘড় ঘড়ঘড় শব্দ বেরোইতেছে। সে হাত পা ছুটতেছে, মনে হচ্ছে বাতাসের মধ্যে সে ছুটতেছে, এরকম একটা অবস্থা। তো অনেকক্ষণ এরকম ভাবে সে স্ট্রাগল করছে, মনে হচ্ছে এক সময় সে নেতায় যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো রুম্মানের এই সময় ঘুমটা ভেঙে গেছে, মানে তার সে যখন নেতায় যাচ্ছে, সে হাল ছেড়ে দিচ্ছে, তখন তার ঘুম ভেঙে গেছে। মানে চোখ খুলছে, সে চোখ খুলে সে দেখতেছে সে বাতাসে ভেসে আছে, মানে সে তাদের যে সিলিং ফ্যান এটার খুব কাছাকাছি, সে মানে মাটি থেকে উপরে, সে আসলেই বাতাসে। এবং তার পায়ের কাছে, মানে তার পায়ের কাছে বেশ খানিকটা দূরে
ওই যে সে দেখছিল যে সেই কাকতাড়ুয়াটা ওইটা দাঁড়ায় আছে ওইখানে কাকতাড়ুয়ার মতো, এবং কিন্তু ওইটাকে দেখে মনে হইতেছে ওইটা এখন লাইভ, মানে ওইটার ভেতরে জীবন আছে এরকম মনে হইতেছে, এবং ওইটা দাঁড়ায় আছে এবং মাথার মধ্যে সে উইকটা নাই, সে উইকটা তার হাতের মধ্যে, এবং সে ফিল করতে পারতেছে তার হাতের মধ্যে ওইটা চুলটা ধরা রুম্মান, এবং সে বাতাসের মধ্যে, সে কিন্তু চোখ খুলে এটা দেখতেছে কিন্তু সে গলা দিয়ে শব্দ বের করতে পারতেছে না। সে চিন্তা করতেছে যে সে কি জেগে আছে না ঘুমায় গেছে নাকি তার কি অবস্থা, তার নিজের স্টেটটাই সে বুঝতেছে না। প্রচন্ড ভয় মানে রুম্মানের, সে মানে নড়াচড়া করতে পারতেছে না এরকম একটা অবস্থা। সে সারা শরীরের শক্তি এক করে চিৎকার করার চেষ্টা করলো, অনেক জোরে চিৎকার করার চেষ্টা করলো, তো মানে শব্দ বেরোচ্ছে না, গলা দিয়ে কেমন গড়গড় করতেছে। তো রুম্মান বুঝলো যে এইটা কেমন একটা সিচুয়েশন, সে মনে মনে দোয়া পড়ার চেষ্টা করলো। সে দোয়া পড়তেছে, সূরা পড়ছে একটা, সূরা পড়ার সাথে সাথে মনে হলো তাকে কেউ ছেড়ে দিল উপর থেকে। সে থাপ করে বিছনার মধ্যে পড়লো, মানে সে বিছনার উপরে পড়লো, থাপ করে বিছনার মধ্যে পড়লো, এবং সে যখন পড়ছে তখন তার চোখটা বন্ধ করে ফেলছিল। সে চোখ যখন খুললো তার কাছে মনে হলো যে এই মাঝখানের ঘটনাটা ঘটে নাই, এটা তার একটা ভ্রম ছিল, কারণ সে মানে এখানে পড়ে মনে হচ্ছে না যে সে উপর থেকে পড়ছে, এবং সে হাতের দিকে তাকাইলো যে তার হাতের মধ্যে কোনো চুল বা কিছু নাই, তার শরীর ঘেমে গেছে। তো রুম্মান আস্তে করে উঠে বসলো, উঠে বসে দেখলো যে সে বিছানায় আছে আর সবকিছু নর্মাল, ঘরের মধ্যে কেউ নাই, ঘর খালি। ওই যে ডিম লাইট জ্বালা রাখছিল সেই ডিম লাইট জ্বলতেছে, ঘরের ভেতরে অস্বস্তিকর একটা নীরবতা, মানে এই যে সিলিং ফ্যানের একটা শব্দ সেটা হচ্ছে। আর তাদের যে বাসা, তাদের বাসায় তার রুমের পাশেই কিন্তু একটা এক্সটেন্ডেড বারান্দা আছে, সেই বারান্দাটার চালটা হচ্ছে টিনের, তো সেটার মধ্যে বৃষ্টি পড়তেছে হালকা, সেই বৃষ্টির শব্দটা আসতেছে এখানে এরকম। আর এই শব্দটাই মানে কন্টিনিউয়াসলি হচ্ছে, বৃষ্টির শব্দ আর ফ্যানের শব্দ, আর রুমটা একদম নীরব, আর কোনো শব্দ নাই। তো রুম্মানের কাছে বেশ অস্বস্তি লাগলো, তো সে চিন্তা করলো যে সে উঠে রেস্টরুমে যাবে। তো সে বিছানা থেকে উঠছে, রেস্টরুমের কাছে গেছে, রেস্টরুমের মানে সে টাচ করবে রেস্টরুমের যে হ্যান্ডেলটা দরজার। এই সময় ভেতর থেকে শব্দ হলো, রেস্টরুমের ভেতর থেকে কি যেন তাকে ডাকলো রুম্মান বলে। তো তার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে রুম্মানের, যে বাথরুমের ভেতর থেকে তারা রুম্মান বলে কে ডাকতেছে, কেমন যেন ফিসফিস করে কণ্ঠ, এটা নারী না পুরুষ সেটাও সে বুঝতে পারতেছে না। 2-3 বার রুম্মান করে ডাকছে। তো রুম্মান খুবই ভয় পাইছে, সে চিন্তা করলো যে বাথরুমের মধ্যে থেকে আমার রুম্মান বলে কে ডাকবে, বাথরুমে যাবে কিনা চিন্তা করতেছে না, কি চিন্তা করতেছে তার মনের ভুল। তো সে কি মনে করে লাইটটা জ্বালাই দিল, বাথরুমের লাইটটা জ্বালাই দিছে, বাথরুমের মধ্যে বাতি জ্বলে উঠছে, আর ওই ডাক কিন্তু নাই। তো রুম্মান গেট খুলে ঢুকলো বাথরুমে, কেমন দিন লাগতেছে বাথরুমের ভিতরটা, মানে আলো জ্বলে আছে, অ্যাটাচ বাথরুম, মানে তার ভয় লাগতেছে আর কি। তো যাই হোক সে বাথরুমে গেল, বাথরুম ইউজ করে সে বের হয়েছে বাথরুম থেকে বের হয়ে সে যখন নাকি দরজাটা টেনে দিছে, দিয়ে ঘুরে হেঁটে তার বিছানার দিকে যাচ্ছে, পাশের চেয়ারের মধ্যে দেখলো যে পাশে যে চেয়ারটা রাখা, ওই চেয়ারের মধ্যে সেই চুলটা রাখা, এবং তার নিচে ওই ব্যাগটা, যে তার যে ব্যাগটা ছিল তার ক্যামেরার ব্যাগ, সেটা নিচে রাখা চেয়ারের, আর তার উপর ওই চুলটা বের করে রাখা। রুম্মানের সারা শরীর একদম জমে গেল, কারণ এই রাতের বেলা তার রুমে ঢুকে এগুলো কেউ বের করার নাই, সে বাথরুমে গেছিল, মধ্যে কি হবে। এই সময় সে বাথরুমের দরজার ভেতর থেকে নক শুনলো, তার বাথরুমের ভেতর থেকে কেউ টক 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 করে দরজা নক করতেছে, মনে হচ্ছে যে কেউ একজন মানে যেমন দরজা খুলতে বলে সেরকম। তো রুম্মান প্রচন্ড ভয় পেয়েছে, সে বাথরুমের দরজার ধারে কাছে গেল না, চুলটাকেও ধরল না, সে ভয়ে ভয়ে তার বিছানায় এসে বসলো। সে চিন্তা করলো যে সে কি এখানে ঘুমাবে নাকি তার আম্মুকে ডাকবে, এরকম চিন্তা করতেছে। এই সময় তার মনে হলো তার রাজ্যের ঘুম চোখে লেগে আসতেছে, মানে তার চোখ বন্ধ হয়ে যেতেছে, আর সে ফিল করলো সে আস্তে আস্তে মাটির থেকে উঠে যাচ্ছে, মানে বিছানা থেকে উপর উঠে যাচ্ছে, মানে এই জাগ্রত অবস্থায় সে বিছানা থেকে উপর উঠে যাচ্ছে। তো রুম্মান ভয়ে চিৎকার করে উঠলো, মানে যত জোর ছিল তার কণ্ঠে, জোরে জোরে চিৎকার করলো, আম্মা আম্মা বলে চিৎকার করা শুরু করলো। মানে সে ভয় পাইছে, অনেক ভয় পাইছে। তো চিৎকার করা কিছুক্ষণের মধ্যে সে দেখলো হন্তদন্ত হয়ে তার আম্মা দরজা খুলে ঢুকছে ভিতরে, দরজা খুলে তার মা ঢুকলো, ঢুকে তাকে বাতাসে ভাষা দেখছে তার মা। তো তার মা সাথে সাথে দোয়া পড়া শুরু করছে, উনি সাথে সাথে দোয়া পড়া শুরু করছে, এবং দোয়া পড়ার সাথে সাথে রুম্মান ধপাস করে বিছানায় পড়লো। তার আম্মা যে ধরে বসছে তাকে সাথে সাথে বিছানায় পড়ছিল রুম্মান, তার আম্মা যে তাকে তাড়াতাড়ি ধরলো, এবং তিনি দোয়া পড়তেছেন সাথে সাথে, সূরা পড়ে রুম্মানকে ফু দিতেছেন। রুম্মান মনে হইতেছে যে তার শরীরে মনে হচ্ছে ভারী কিছু চেপে ধরতেছিল তাকে, তার আম্মা এই যে সূরা পড়ে ফু দেওয়াতে মনে হইতেছে শরীরটা হালকা হয়ে যাচ্ছে পরবর্তী সেকেন্ডে, এরকম লাগা শুরু করছে।
তো তার আম্মা মানে একবার ক্রমাগত পড়তেছে, তিনি সূরা পড়তেছে, লম্বা একটা সূরা পড়া শুরু করছেন। আর রুম্মানের কাছে তখন মনে হচ্ছে মায়ের এই পড়াটাতে সে অনেকটা পাইতেছে, রিল্যাক্স পাইতেছে। অনেকক্ষণ তার আম্মা বসে বসে তার পাশে বসে সূরা তিলাওয়াত করলেন, এবং রুম্মান তখন মোটামুটি একসময় আস্তে আস্তে মানে সহজ হয়ে আসলো, তার মধ্যে ওই চাপটা নাই। তার মা দোয়া পড়তে 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 অনেকক্ষণ হয়ে গেছে। তো একসময় তার আম্মা থামলো, থেমে বললো যে তোরে কি কিছু খারাপ কিছু ধরছে নাকি, তুই বাতাসে উঠলি কেমনে? তার মা দেখছে বাতাসে। তো তার আম্মা মানে খুব ভয় পাইছে এটাতে। তো তখন তার আম্মা আবার বললো তুই চুপ থাক, তুই কথা বলিস না। আর রুম্মান বলছে মা তুমি আমার পাশে থাকো। তো তার মা পাশে বসে আবার দোয়া পড়তেছেন তাকে ধরে। তো এরকম পড়তে পড়তে এক সময় রাত পার হয়ে গেছে, ফজরের আজান দিছে। তখন রুম্মানের আম্মা ক্লান্ত হয়ে গেছেন, তিনি মনে পড়ে যাবেন এরকম অবস্থা। তো রুম্মান তখন বললো আম্মা আজান দিছে, তুমি টেনশন করো না, তুমি থাকো, অসুবিধা নাই। রুম্মান নিজেও তখন শুয়ে শুয়ে দোয়া পড়তেছে। তো যাই হোক, এরকম করতে করতে ওই দিন ওই টাইমটা তখন পার হয়ে গেল, এবং তার আম্মা নামাজ পড়লেন এবং রুম্মানকে বললেন যে তুই নামাজ পড়। তিনি সাথে করে রুম্মানকে নিয়ে গেলেন ওনার রুমে, যখন তো উজু করায় নামাজ পড়াইলেন। তো তারপরে রুম্মানের আম্মা বললো যে আমি তো চাচারে বলতেছি যে কি হয়েছে দেখি, আমরা এটার খবর নিতেছি, তোরে এরকম কেন দেখলাম, কি হয়েছিল, কই গেছিলি তুই? তো রুম্মান বললো যে আম্মা আমি তো কালকে এরকম গেছিলাম, এরকম জিনিস দেখছি যে বোটানিক্যাল গার্ডেনে এরকম। তো তখন তার আম্মা বুঝলো যে ছেলে কোনো একটা খারাপ কিছুর পাল্লায় পড়ছিল, ওখানে কোনো জাদু করা কোনো কিছু ছিল সেখানে এরকম। তো তার আম্মা বললো যে তোরে আমি একা ছাড়বো না। তার আম্মা তার সাথে নিয়ে গেলেন তার চাচার ওইখানে। তার চাচারে যে বললেন যে ভাই সাহেব আপনি খবর দেন, হুজুরকে একটু খবর দেন, কি হয়েছে? বললো যে ওর এরকম ব্যাপার। তার চাচারে বললেন, তার চাচা মোটামুটি বুঝে নিলেন ব্যাপারটা কি। তো তিনি ওই চলে গেলেন, তিনি যে মসজিদ থেকে একটু পরে ওখানকার হুজুরকে নিয়ে আসলেন। তো হুজুর আসলেন, এসে বললেন যে কি হয়েছে? বললো যে এরকম ব্যাপার। তো তিনি রুম্মানের ঘরে গেলেন, রুম্মানকে নিয়ে বললো যে ওইখানে তোমার কি হয়েছে, তো আমাকে আবার বলো। তো রুম্মান সব বললো। তো রুম্মান রাতের ঘটনাও বললো যে এরকম সে এরকম চুল পাইছে এরকম। তো তখন বললো এই জিনিসটাই আমি তোমাকে জানতে চাচ্ছিলাম, তুমি কোনো জিনিস নিয়ে আসছো নাকি সাথে? তো বলে রুম্মানের ঘরে যখন হুজুর ঢুকতে যাচ্ছে, তখন ঠিক তার সামনে মানে ট্রাম করে দরজাটা লাগাই দিল রুমের কেউ, মানে মুখের উপরে দরজা লাগাই দিল এরকম। তো খুবই অবাক কাণ্ড। তো হুজুর সামনে দাঁড়ায় দেখলেন দরজা বন্ধ করে দিছে কেউ। তো হুজুর দোয়া পড়তেছেন ওইখানে, বলেন দরজাটা খুলেন, বললো তাদেরকে, রুম্মানদেরকে। তো রুম্মানও ওইখানে মোড়ানোর চেষ্টা করলো, দরজা খুলতেছে না। ভিতর থেকে কেউ ওই যে টিপে দিছে, সুইচ টিপে দিছে এরকম। ভিতরে কিন্তু কেউ নাই, এটা কিভাবে লাগলো কে জানে। তো রুম্মানের আম্মা চাবি নিয়ে আসলো দরজার। তো হুজুর দোয়া পড়ে চাবিটা ঢুকায় মোচড় দিলেন, দরজা খুলে গেল। তারপর তিনি দোয়া পড়তে পড়তে ভিতরে ঢুকলেন, বললেন আপনারা ঢুকেন না, আপনারা শরীর বন্ধ করে ফেলেন। সবাইকে তিনি বললেন দোয়া পড়ে শরীর বন্ধ করতে, দোয়া বলে দিলেন। তো সবাই শরীর বন্ধ করলেন, হুজুর রুমে ঢুকলেন। ঢুকে তিনি দেখলেন, মানে দোয়া পড়তে পড়তে দেখলেন যে বিছানা দেখলেন রুম্মানের, আর তার পাশে ওই যে চেয়ারের উপরে ওই চুলটা রাখা। তো তিনি তাদেরকে বললেন যে একটা এরকম ব্যাগ বা কিছু নিয়ে আসতে। ওই ব্যাগ বা কিছু নিয়ে আসলো। তিনি ওই দোয়া পড়ে ওই চুলটাকে নিয়ে ওই ব্যাগের মধ্যে বললেন, ভরে মুখটা বেঁধে ফেলে বললেন যে এখানে সমস্যা আছে, আপনারা এখানে বসেন, যেহেতু রুম্মান এখানে সম্পৃক্ত আছে, আমি দেখতেছি। রুম্মানের মা বসলো, রুম্মান এবং রুম্মানের চাচিও আসলো, তারা সবাই বসলো রুমের মধ্যে। তো রুম্মানকে একটু দূরে বসেছে তাদের থেকে। তো উনি ওখানে বসে তার মতো শুরু করলেন দোয়া দুরুদ পড়া এবং রুকাইয়া করা শুরু করলেন তিনি। তো রুকাইয়া করে ওখানে দেখা গেল যে মানে আর কি একটা খারাপ জিনিস, ওইটার প্রেজেন্স তিনি বুঝতে পারলেন। তো ওই জিনিসটা রুম্মানের উপর আর আসতেছে না, সে ওই পাশ দিয়ে ঘুরতেছে এবং বোঝা যাচ্ছে যে হুজুর সেন্স করার চেষ্টা করতেছেন। তো এক পর্যায়ে তিনি নিজেই প্রশ্ন করলেন, অদৃশ্য কাউকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, মানে এখানে কেন এসে বিরক্ত করতেছে। তো তখন ওই জিনিসটা কিছু একটা উত্তর দিছে হুজুর, এটা সবাই শুনে নাই, বাট হুজুর শুনছে। তো শুনে উনি অনেকক্ষণ মাথা নিচু করে চুপ করে থাকলেন, মানে ধ্যানের মতো দোয়া পড়তেছিলেন। উনি দোয়া পড়ার পরে এক সময় বললেন যে ঠিক আছে যাও এরকম বললেন তিনি। বলে তারপর তিনি নর্মাল মোডে আসলেন, আবার সাধারণভাবে যেভাবে কথা বলেন ওইভাবে আসলেন। এসে বললেন সবাইকে যে রুম্মান কালকে গেছিল একটা জায়গায়, তো সেইখানে কোনো একটা মানুষকে কেউ কালো জাদু করছিল। তো সেইখানে ওই কালো জাদু যখন করে, ওইখানে একটা শয়তান ওই জায়গায় নিয়োজিত হয়েছিল,
ওই জিনিসটা করার জন্য। তো রুম্মান সেখানে বাগড়া দিছে, সে ওইটাকে ধরে ওইটা নাকি কি করছে, সে নষ্ট করছে এবং ওইটার মধ্যে সে ইন্টারফেয়ার করছে। তো এই জন্য তাকে মানে ক্ষতি করতে চাইছিল এবং ওইটার একটা অংশ নাকি নিয়ে আসছে রুম্মান। তো রুম্মান বলতেছিল যে না আমি কিছু আনি নাই, এটা আমার সাথে এমনি আসছে এসে এইভাবে। তো বলতেছে যে হুজুর তখন বলছে বাবা আমি তো বুঝি তুমি আনো নাই, কিন্তু ওরাই এরকম, ওরা আরো সাথে রাখবে, বুঝো না কালো জাদু কাউকে করে। তো যাই হোক আমি ওকে যতটুকু বোঝানোর বুঝাইছি যে চলে যেতে এখান থেকে, যেটা তোমাকে আর ক্ষতি না করে, আর তোমাকে ক্ষতি করলে তাকে ক্ষতি করা হবে, তার সমস্যা হবে, এগুলো বুঝাই দিছি। তো সে চলে গেছে। তারপরও আমি তোমার রুম বন্ধ করে দিচ্ছি। এইসব ব্ল্যাক ম্যাজিশিয়ানরা খুব খারাপ, তারা মানুষের পিছনে লাগে এবং এই জিনগুলোও খুব খারাপ। তো তিনি তখন রুম্মানদের বাসা বন্ধ করে দিলেন, রুম্মানকে দোয়া দরুদ পড়ে বন্ধ করে দিলেন এবং রুম্মানকে আমল করতে বললেন, এই আমলগুলো করতে হবে যাতে তোমাকে কেউ এসে এরকমই না করে। আর কোথাও এরকম যাবা না, নির্জন জায়গায় যদি যাও মানে কাউকে সাথে নিয়ে যাবা, আর এরকম কোনো কিছু স্ট্রেঞ্জ জিনিস যেগুলো ধরবা না, ওগুলা নাড়াছাড়া করবো না। ওগুলোর মধ্যে অনেক সময় উল্টাপাল্টা জিনিস থাকে, মানুষ অনেক খারাপ, অনেক মানুষই উল্টাপাল্টা কাজ করে এগুলো নিয়ে। তো সুতরাং ওগুলা টাচ করবা না, এরকম কিছু দেখলে কখনো টাচ করবা না, এগুলো বুঝাই দেন। তো বুঝাই দিয়ে তিনি ঘরটার বন্ধ করে ওই দিন চলে যান হুজুর। আর রুম্মান এরপর নাকি বেশ কয়েকদিন এরকম মানে ফিল করছিল যে তাকে কেউ ডাকে, মানে রাতের বেলা যদি সে রাস্তা দিয়ে হেঁটে আসতে থাকতো মনে হতো যে তাকে কেউ ডাক দিছে হঠাৎ করে। তো সেই ওদিক ওদিক তাকাইতে কেউ নাই, মানে কাউকে দেখতে পেত না। আবার তাদের গলিতে যখন ঢুকতো রাতের বেলা তাকে কেউ ইট মারতো, এরকম বড় বড় ইট এসে পড়তো তার আশেপাশে। খুবই আশ্চর্যজনক ব্যাপার, মানে সে বুঝতে পারছে এটা কোনো মানুষ মারতো না, কারণ কোনো মানুষ এইভাবে ইট মারার নাই। আর ইটগুলো একটাও লাগতো না তার গায়ে, তার এদিক ওদিক দিয়ে চলে যেত, যে দেয়ালে লেগে ভেঙে যেত, মানে গুঁড়া হয়ে যেত এরকম। কিন্তু এত জোরে মারতো সে বুঝতো ভোঁত করে এসে পাশের দেয়ালে লেগে গুঁড়া হয়ে গেছে, এরকম করছে। এমনকি তাদের ওই যে দরজা যে গেট, বাসায় ঢোকার যে গেট, ওইটার মধ্যেও ইট এসে লাগছে এরকম অনেকবার। তো এরকম অনেক দিন চলছে। তো রুম্মান তো বাসা থেকে বেরোলে দোয়া দরুদ পড়ে বেরিত, শরীর বন্ধ করে বেরিত। তো এইভাবে আস্তে আস্তে এই সমস্যাটা কেটে যায়। এরপর আর রুম্মানের এই সমস্যাগুলো হয় নাই। তো রুম্মান এরকম সবাইকে একটা রিকোয়েস্ট করছে, যে বলছে যে আপনারা যদি কেউ কখনো উদ্ভট কোনো জিনিস দেখেন এরকম, ওগুলোকে টাচ করবেন না বাইরে গেলে, এটা টাচ করলে কিন্তু একটা সমস্যা হইতেই পারে। সে বলছে যে সে আল্লাহর রহমতে বেঁচে গেছে, এর থেকে বড় কিছু তার হতে পারতো, বাট সেটার থেকে সে বেঁচে গেছে। তো এটাই ছিল রুম্মানের ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে একটি ভয়ঙ্কর লেভেলের অ্যাম্বুলেন্স ড্রাইভারের ঘটনা আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি। তো এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন ঢাকা থেকে, ঢাকা মেডিকেলের একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। ঢাকা আশুলিয়া থেকে আমাকে আর কি ঘটনাটি পাঠিয়েছেন। তো তিনি এখন ওই ঢাকা আশুলিয়ায় থাকেন এবং এই ঘটনাটি তিনি সংগ্রহ করেন তার একজন ঘনিষ্ঠ ভাইয়ের কাছ থেকে, এবং সেই ভাই একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন। তো এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 8.5 বছর আগের ঘটনা একটি। তো ভয়ঙ্কর লেভেলের একটা ঘটনা। তো সেই ঘটনাটি আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। তো আমাকে যেভাবে বলছে আমি সেভাবেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনায় চলে যাচ্ছি। সময়টা ছিল আজ থেকে প্রায় 8.5 বছর আগের ঘটনা। একদিন এই অ্যাম্বুলেন্স ড্রাইভার ইনি প্রতিনিয়তই রাত্রিকালীন সময় করে এনার ডিউটি ছিল ঢাকা মেডিকেল হাসপাতালে। তো এনার আর কি ঢাকা মেডিকেল হাসপাতালে যত রোগী ছিল সেগুলোকে উনি আর কি নিয়ে আসতেন বা নিয়ে যাইতেন এরকম। তো একদিন হঠাৎ করে রাত প্রায় 2:10 এরকম সময় একটা ফোন আসে। তো যখন এরকম সময় একটা ফোন আসে, বলে যে একটা লাশ নিয়ে যেতে হবে ঢাকা মেডিকেল থেকে বগুড়ায়, এরকম করে আর কি একটা ফোন আসে। তো উনি বলে যে আচ্ছা ঠিক আছে আমরা নিয়ে যাবো। তো উনি যে লাশটাকে নিয়ে যাবে, তো ওই লোক আবার বলে যে লাশের সাথে কেউ যাবে না, আপনি শুধু লাশটাকে একাই নিয়ে যেতে হবে এবং লাশটাকে বগুড়াতে নিয়ে যেয়ে এই জায়গায় যেতে হবে। তো যখন এরকম করে বলে যে একাই লাশটাকে নিয়ে যেতে হবে আর কেউ যাবে না সাথে, তখন এই অ্যাম্বুলেন্স ড্রাইভার ইনি একটু
বলে যে একাই কিভাবে সম্ভব, আর আমি রাত্রিকালীন সময় একাই যাব লাশটাকে নিয়ে এত রাতে। তো উনি আবার একজন ছোট ভাইকে ফোন দিল যে চল আজকে একটা আছে, ভাড়া আছে, যাই। তো ওই লাশটাকে নিয়ে যাওয়ার জন্য উনি আবার একটু টাকা বাড়িয়ে নিছে, কারণ একাই যেতে হবে যেহেতু একটা লাশকে নিয়ে। তো উনি জানতেন না যে এই লাশটা কিভাবে মারা গেছে বা এরকম। ওনাকে বলা হয়েছে সাধারণ লাশ মারা গেছে, অসুস্থ ছিল এরকম। তো ওনাকে লাশটা হসপিটালে যাওয়ার পর হসপিটালে ওই লোকগুলো তুলে দেওয়ার পর বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয়। তো রাসেল ভাই, যেটা ঘটে যে এই লাশটাকে তুলে দেওয়ার পর যখন ঢাকা শহর পেরিয়ে উনি লোকাল রাস্তা ধরে, তখন থেকে শুরু হয় এনার সাথে একটা ভয়ঙ্কর লেভেলের ঘটনা। ইনি যেটা আমাকে বলেন যে ওই ভাইয়ের সাথে যেটা ঘটে যে উনি যখন ড্রাইভারে মানে যখন গাড়িটা নিয়ে যাচ্ছে, উনি হঠাৎ করে একটা সময় যে একটা দোকানের পাশে যে একটু চা পান বিড়ি খাওয়ার পর উনি আবার গাড়িটাকে নিয়ে রওনা দেয়। ওই দোকান থেকে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যায়। তো যখন গাড়িটা বন্ধ হয়ে গেছে, ওনার বোঝার বাকি ছিল না যে মাঝে মধ্যে এরকম লাশ নিয়ে গেলে এরকম হয়। তো উনি স্টার্ট দেওয়ার আবার চেষ্টা করতেছে, কোনোভাবে স্টার্টটা দিতে পারতেছে না। যখন স্টার্ট দিতে পারতেছে না, তখন উনি আবার পিছনের দিকে দরজা খুলে উনি পিছনের দিকে গেছে। উনি পিছনের দিকে যখনই গেছে, পিছনের দিকে যাওয়ার পর উনি যেটা দেখতে পেল যে দরজাটা, লাশের যে দরজাটা, দরজাটা খোলা, আর লাশটা অর্ধেকটা লাশ সেই দরজা দিয়ে বেরিয়ে আসছে, নিচে নামছে। এদিক মধ্যে গাড়িটা বন্ধ হয়েছে। এটা একটা ভাবনার একটা ঘটনা যে লাশটা কিভাবে দরজাটা মারা ছিল আর লাশটা কিভাবে নিচে নামলো। আর উনি তখন পর্যন্ত বুঝতে পারে নাই যে এই লাশটা কিভাবে এখানে বেরিয়ে আসলো। এই জন্য উনি কি করলো যে ভয় পাইতেছে যে লাশ কিভাবে এখানে আসবে। তো উনি এবার তাড়াতাড়ি কি করলেন, লাশটাকে বেল্ট আপ আবার বেঁধে লাশটাকে আবার তুললেন গাড়িতে একাই। এই লাশটা এতটা পরিমাণে ভারী ছিল যেটা উনি এর আগে কখনো এতটা পরিমাণে ভারী লাশ বহন করেন। কারণ এই লাশটার এতটা পরিমাণে ভারী হওয়ার কথা না, কারণ লাশটার চেহারাটা এতটাও বেশি ছিল না যে লাশটা এতটা ভারী হবে। তো পরে যখন এই লাশটার এতটা পরিমাণে ভারী হওয়ার কারণটা উনি বুঝতে পারতেছিল না, তখন দরজাটা মেরে দিল। মেরে দেওয়ার পর উনি আবার গাড়ির সাথে যায়, গাড়ির ওইখানে যাওয়ার পর উনি যেটা গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে, যখন গাড়ি স্টার্টটা দিতে পারতেছে না, তখন উনি পাশে যে গ্লাসটা ছিল গ্লাসটা মুছতেছে এবং উনি সামনের দিকে দেখিয়ে একটু সোরা পড়তেছে। কিছুক্ষণ পর উনি যেটা দেখতে পায় যে সামনের দিকে একটি ভয়ঙ্কর লেভেলের অবায়ব দাঁড়িয়ে আছে। ওনার বোঝার বাকি ছিল না যে এখানে এই লাশটা বেরার কারণ একটা থাকতে পারে, এবং এই লাশটা বেরানোর এই কারণ হচ্ছে যে কোনো অবায়ব বা এরকম কিছুর কবলে উনি পড়ছে, এটা ভাবতেছে। আর উনি বুঝতে পারছে যে এখানে কিছু খারাপ হতে যাচ্ছে। তো গাড়িটার চাবিটা কোনোভাবে আর কি ঘোরার পর স্টার্টটা নিচে নেওয়ার পর উনি ভাবতেছিল যদি এটা অবায়ব, তাহলে ওনার ওই অবায়কের উপর দিয়ে চলে যাবে, আর তারপরে কি হয় দেখা যাবে। আর যদি কোনো মানুষ বা কোনো কিছু হতে হয়, তাহলে তার জীবন বাঁচানোর জন্য সে সরে যাবে। এটা ভেবে উনি গাড়িটা এতটা পরিমাণে স্পিডে চিপে ধরছে। ধরার পর উনি গাড়িটাকে গিয়ার দিয়ে ছাড়ছে। সো এত জোরে গাড়িটাকে ছাড়ছে, ওই অবায়কটা সরে, মানুষ হলে তো শর্ত, কিন্তু ওটা মানুষ ছিল না, এই জন্য ওই গাড়িটা অবায়কটার ওপর দিয়ে আর কি চলে যায়। মনে হচ্ছিল সে একদম গাড়ির সাথে ধাক্কা খেয়ে সাইডে পড়ে গেছে, এরকম একটা অবস্থা। তো উনি আবার এই ভয় করে যাচ্ছে, যখন হ্যান্ডেলটা ধরে আছে শক্ত করে, তখন উনি ওই কিছু দূর যাওয়ার পর মাইক্রোর ওই অ্যাম্বুলেন্সের উপরে হঠাৎ করে মানুষের মতো কেউ পালাচ্ছে, লাফালাফি শুরু হয়ে গেছে অ্যাম্বুলেন্সের ওপরে।
যখন এরকম লাফালাফি শুরু হয়ে গেছে, ওনার বোঝার বাকি ছিল না যে অবায়কটা আবার আমার পিছনে এসে এবং আমার পিছনে তাড়া করছে, এটা উনি ভাবছে। তো ভাবার পর উনি কোনোভাবেই গাড়িটাকে থামাবে না, মানে উনি যাবে, তাতে ওদিকে কি হয় হোক উনি ছিঁড়ে ফাটে চলে যাবে, এটা ভেবে উনি গাড়ি চালাচ্ছে। সে একটা সময় উনি গাড়িতে চালাতে চালাতে একটা সময় দেখতে পায় যে গাড়ি গ্লাস দিয়ে দেখতে পায় যে ওই পিছনের দিকে মানে কিছু পানির মতো পড়তেছে। তো ওটাও উনি কেয়ার না করে উনি যাইতেছে। যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর কিছু মানুষের মানে আশেপাশে পেরিয়ে গেছে, তো উনি ভাবছে হয়তো সে সরে গেছে অবয়বটা। এটা ভেবে উনি আবার গাড়িটাকে রেস্ট দেওয়ার জন্য একটু দাঁড়ায়। দাঁড়ার পর উনি আবার ভাবছে যে এই লাশটার কি এমন অবস্থা যে এই লাশটার পেছনে এরকম অবয়ব, মানে কি এরকম হচ্ছে কেন, এটা ভেবে উনি আবার লাশটাকে দেখতে গেছে। লাশটাকে যখন দরজাটা খুলে দেখতে গেছে তখন একদম ফ্রিজের হাওয়া একদম বেরিয়ে আসতেছে ধুধু করে, মানে প্রচন্ড লেভেলে হাওয়া। আর নিচে দেখতেছে এতটা পরিমাণ রক্তে ভেজে গেছে একদম অ্যাম্বুলেন্স। এই রক্তে ভেজে যাওয়ার কারণে ওনার মাথা একদম ঘুরে গেছে যে একটা সাধারণ লাশ এতটা পরিমাণে রক্ত কিভাবে হতে মানে বেরাতে পারে। আর উনি সাথে সাথে ওই ওনার ফোন যে ছিল এবং মাইক্রোওয়েভ ভিতরে লাইটটা ছিল, লাইটটা জ্বালাই দিল। জ্বালার পর উনি এই সাদা কাপড় খুলে এই লাশটাকে দেখতে পায়। লাশটাকে দেখে যে এটি একটি মেয়ের লাশ এবং মেয়েটার মুখে কতগুলো আসরের দাগ, মনে হচ্ছে কেউ ধর্ষণ করে মেয়েটাকে মেরে ফেলছে এবং তার হাত দিয়ে রক্ত, প্রচন্ড লেভেলের রক্ত বের হচ্ছে। তো উনি আবার ওটা দেখার পর কিছু মানে মাইক্রোতে রক্ত বন্ধ করা কিছু ছিল সেগুলো দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন। যাওয়ার পর উনি রওনা দেয় বগুড়ার উদ্দেশ্যে। যাওয়ার পর উনি যে লোক এখানে তুলে দিয়েছিল উনি আবার অন্য গাড়িতে করে গেছে, কারণ উনি ভয় পাইছিল দেখে উনি অন্য গাড়িতে গেছে। তো ওইখানে যাওয়ার পর ওদেরকে প্রচন্ড লেভেলের এই মাইক্রো ড্রাইভার মানে অ্যাম্বুলেন্স ড্রাইভার শাসায় যে আপনাদের এরকম একটা লাশ আমাকে না বলার কারণটা কিসের জন্য, আর এই লাশটাকে আনার জন্য আমার যে পরিমাণের হ্যারাসমেন্ট হওয়া লাগছে যেটা বলার বাইরে। তো যে টাকা দেওয়ার কথা ছিল উনি আবার ও টাকা চেয়ে ডাবল টাকা দাবি করে, কারণ ইনি যে পরিস্থিতিতে পালিয়ে গেছে তারপরে কিছু কথা বলার পর তাকে আর কি কিছু টাকা বাড়িয়ে দিয়ে ওনাকে বিদায় করে এই মাইক্রো ড্রাইভার। তো ইনি এরকম সিচুয়েশনে কখনো পড়ে নাই, আর এরকম ভয়ঙ্কর লেভেলের ঘটনা আর ইনার সাথে কখনো ঘটে নাই। ইনি ভাবতেও পারে নাই যে ইনার সাথে এরকম একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা ঘটবে। তো এটাই ছিল রাসেল ভাই এই ঢাকার ঘটনা। তো ঘটনাটি পাঠিয়েছিলেন আমাকে রাজ্জাক ভাইয়া, ইনার চাচাতো ভাইয়ের একটি অ্যাম্বুলেন্সের ঘটনা। তো ঘটনাটি আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এর পরবর্তীতে চেষ্টা করবো আপনাদের জন্য আরো সুন্দর ঘটনা নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, দেশের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর হাতকোড়া গ্রামে। এই ঘটনা যখন ঘটে তখন আমি অনেক ছোট, মাত্র 10 বছর বয়স। সেই সময়টাতে আমার টিভি দেখার অনেক নেশা ছিল। তো আমি আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আমার এক নানাদের বাড়িতে, তারা ভীষণ সম্পদশালী ছিলেন, তারা তাঁতের লুঙ্গি বানিয়ে বিক্রি করতেন, মানে তারা তাঁতি। আমি প্রতিদিন তাদের বাড়িতে গিয়ে টিভি দেখতাম আর তাদের লুঙ্গিতে লেবেল লাগিয়ে দিতাম। তারা ছিল অনেকটাই লোভী। একদিন টিভি দেখতে দেখতে কখন যে রাত 11টা বেজে গেছে তা আমি বুঝতে পারিনি। তাদের কাজ শেষ না হওয়ায় তারাও কোনো কিছু বলেনি, অর্থাৎ এত রাত হয়ে গেছে, একটা 10 বছরের ছেলে সেখানে কাজ করে যাচ্ছে, টিভি দেখছে, আর সে সেই তাদের লুঙ্গিতে লেভেল লাগাচ্ছে, অর্থাৎ লুঙ্গির নামটা লাগাচ্ছে। তো আরো কিছু কাজ বাকি ছিল, আরো কিছু লুঙ্গিতে লেভেল লাগানো বাকি ছিল। এজন্য তারা আসলে তাকে বলেনি যে অনেক রাত হয়ে গেছে, তো আমাকে বাড়ি ফিরতে হবে, এমন কিছু না বলে তারা
দেখতে লাগলো। যখনই কাজ শেষ তখন তারা বলে, আরে মনিরুল, তুমি এখনো আছো? এত রাত হয়েছে, তাছাড়া তুমি এক মায়ের এক সন্তান, তুমি তাড়াতাড়ি চলে যাও। এই বলে তারা আমাকে তাদের গেটের বাইরে বের করে দিয়ে গেট লাগিয়ে দেয়। বাইরে তখন প্রচুর অন্ধকার, আমার অনেক ভয় করছে। একদিকে আমি অনেক ছোট, তাছাড়া আমাদের বাড়ি যেতে অনেক পুরনো একটা দিঘি মতো পুকুর আর একটা ভয়ঙ্কর জঙ্গল পড়ে। লোকের মুখে শুনেছি জায়গাটা ভীষণ ভয়ঙ্কর, অনেক মানুষ অনেক কিছুর সম্মুখীন হয়েছে সেখানে। এই কারণে আমার ওই দিকটাতে যেতে আরো ভয় লাগতে লাগলো। আমি রাস্তার আশেপাশে তাকালাম, ভাবলাম কেউ যদি আসে তাহলে তার সাথে আমি বাড়ি চলে যাব। আমি ভয়ে আল্লাহর নাম নিচ্ছি, হঠাৎ করে ওই রাস্তা দিয়ে একটা মানুষ আসলো। আমি কিছু না ভেবে তার পেছনে যেতে লাগলাম। মনে কিছুটা শান্তি পেলাম। যেতে যেতে লোকটা ওই পুকুর পাড়ের আগেই অন্য একটা রাস্তায় চলে গেল। এই সেই ভয়ঙ্কর জায়গা। আমি ভাবছি আর আমার পুরো শরীর ভয় কাঁপুনি দিয়ে উঠছে। হঠাৎ করে আমি বামের দিক থেকে প্রচন্ড পরিমাণে পানির শব্দ পেলাম। ভয়ে ভয়ে বামে তাকাতেই দেখি যে পুকুরে কোনো পানিই ছিল না। হঠাৎ করে সেই পুকুরে অনেক পানি ভরে যাচ্ছে এবং নদীর পানি যেমন ঘুরুন দেয়, যাকে পাক বলি আমরা, ঠিক তেমন করে সেই পুকুরে পানি পাক খাচ্ছে। আমি এটা দেখে সেখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগি। আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিলাম। কিছুটা সময় পর আমি পেছন থেকে আমার নাম ধরে কারো ডাকার আওয়াজ শুনলাম, এই মনিরুল, মনিরুল, একটু দাঁড়া। ডাকটা শুনে আমি সাহস পেলাম। তো যখন আমি পেছনে তাকালাম, দেখলাম কে যেন হাওয়ায় ভেসে আমার দিকে আসছে। তার পরনে ছিল সাদা কাপড়। আমি তখন ভয়ে কান্না করতে যাচ্ছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি একটা মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে আছি। সেই ভূত আমার কাছে এসে আমাকে আমার বাম কানের কাছে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার গরম নিঃশ্বাসে আমার সারা শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। আমি আল্লাহর নাম নিয়ে এক দৌড় দিয়ে বাড়ির প্রায় পাশেই চলে গেলাম। আমাদের বাড়ির পাশেই একটা কালভার্ট ছিল। তো ওখানে দেখি সাদা কাপড় পরে সেই ভূতটা বসে আমাকে ডাকছে, বলছে, কিরে ভয় পাচ্ছিস? আয় আমার কাছে আয় সোনা, আমি তোর দাদির বান্ধবী ছিলাম, আয় তোকে আমি তোর বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি তার কথা শুনে সেখানেই দাঁড়িয়ে পড়লাম এবং প্রচন্ড ভয় ঘামতে লাগলাম। আমি দেখলাম সেই ভূতটা তার লম্বা একটা হাত আমার দিকে বের করে দিয়ে আমার হাতটা খপ করে একটা টান দিয়ে আমাকে তার কোলে নিয়ে বসালো। আমি তার মুখের দিকে তাকাতেই পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। আমি ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি আমি আমার বাসায় শুয়ে আছি। আমার চারপাশে অনেক লোকজন আমার দিকে তাকিয়ে আছে। আমার মায়ের কাছে বললাম, মা, আমি আমার ঘরে আসলাম কি করে? তখন আমার মা যা বলল, আমি সত্যি অবাক হয়ে গেলাম। কারণ আমাকে আমার বাসার ঠিক সামনে গাছের ডালে শুয়ে থাকা অবস্থায় পাওয়া গিয়েছে। এই ঘটনার পরে বেশ কিছুদিন জ্বর ছিল। আমার কবিরাজের কাছে নিয়ে গেলে আমাকে তিনি বললেন যে আমাকে একটা জিন নজরে রেখেছে। জিনটা আমাকে আসলে নিয়ে যেতে আসছিল। যখন নিতে চেয়েছিল ঠিক তখনই একটা ভালো জিন এসে আমার রক্ষা করে এবং আমাদের গাছের উপরে আমাকে শুইয়ে দিয়ে গেছে। তো এই ছিল আমার ঘটনা, যেটা সত্যিই আমি সম্মুখীন হয়েছিলাম। ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন। ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন আমার ফেসবুক পেজ, আর যে শাফিন সেখানেই মোহাম্মদ মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ শাহজাদপুর হাতকোড়া গ্রাম থেকে। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ মনিরুল ইসলাম সহ যারা যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি বলছি। ভৌতিকতার 36তম এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আলেফ ভাইকে তো অনেক অনেক ধন্যবাদ, তিনি আজকে আমাকে এখানে ইনভাইট করেছেন। তো আজকে শুরুতে যে ঘটনা শেয়ার করব সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন শাহিন ভাই মালয়েশিয়া থেকে।
তিনি বেশ কয়েক বছর ধরে মালয়েশিয়া আছেন। তো শাহিন ভাই যেটা বলেন যে ওনার জীবনে অনেক প্যারানরমাল ঘটনা আছে এবং উনি অনেক খারাপ কিছুর ওনার চোখে পড়েছিল, বিশেষ করে বদ নজর যেটাকে আমরা বলি। তো আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা সেপ্টেম্বর মাস, মানে এই মাসেরই একটা ঘটনা, যেটা মাসের শুরুতে ঘটেছিল ওনার ফ্যাক্টরিতে। তো শাহিন ভাই যেটা আমাকে বলে যে উনি যে ফ্যাক্টরিতে জব করেন ওটা যেই অঞ্চলে, সেই জায়গাটা নাকি একটু মানে রহস্যময় একটা এরিয়া। তো ওনার ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম টাইম নাকি উনি আমাকে বলে যে অনেক মানে আজগুবি অনেক ঘটনা ঘটে। তো ওনার ফ্যাক্টরির যিনি মালিক আছেন তিনি তামিল মুসলিম একজন লোক এবং বেশ প্রভাবশালী একজন লোক ওখানকার। তো শুরুতে শাহিন ভাই যেটা আমাকে বলে যে একদিন উনি খেয়াল করে যে ওনার মালিক উনি ফ্যাক্টরির কোনো একটা সাইডে খাওয়া দিচ্ছিল, মানে খিচুড়ি এবং ডিম রাতের বেলা দিয়ে যাচ্ছিল। তো উনি বিষয়টা প্রথমে শাহিন ভাই বুঝে নেয় যে বিষয়টা আসলে কী। যেহেতু শাহিন ভাই নাইট ডিউটি করে তো এটা ওনার চোখে পড়ে। তো পরে উনি এক মাধ্যমে জানতে পারে এখানে নাকি অনেক জিনকে নাকি ভোগ দিতে হয় এই ফ্যাক্টরিতে, এবং এটা নাকি সবসময় এখানে অনেক জিনের আনাগোনা আছে। তো যাই হোক, ঘটনায় আমি যাচ্ছি। শাহিন ভাই যেটা আমাকে বলো, ওনাদের ফ্যাক্টরিটা ছিল একটা প্লাস্টিকের পলিথিন বানায় সেরকম একটা ফ্যাক্টরি। তো ওনার কাজটা ছিল, মানে ওনার দায়িত্ব ছিল যে প্রতি রাতে উনি প্রত্যেকটা মেশিন খুলে খুলে চেক করতেন, এবং চেক করার পর ওনার ডিউটি শেষ হয়ে যেত মাঝরাতের দিকে। তো এরকমই এই মাসের শুরুতে এমন একটা দিন উনি একটা মেশিন যখন চেক করতে যাবে, সেটা আজিরা নামে একটা মেয়ের সেই মেশিনে কাজ করতেছিল। তো সেই মেশিন যখন চেক করতে যাবে তো উনি মেশিনটা খোলার পর ভিতরে একটা ছোট্ট একটা পুটলি দেখতে পায়। পুটলি বলতে এটা অনেকটা পুতুলের মতো, এটা হলুদ একটা কাপড় দিয়ে পেঁচানো ছিল, সুতা দিয়ে অনেক গিট দেওয়া ছিল। যদিও এটা আমি দেখেছি, উনি আমাকে ছবিটা পাঠিয়েছেন, কিন্তু এটা উনি শেয়ার করতে মানা করেছেন, আমি এর জন্য শেয়ার করলাম না। তো উনি এটা দেখার পর আজিরাকে জিজ্ঞেস করতেছিল যে এটা তুমি এটা এখানে কিভাবে আসলো। তো আজিরা বলতেছে আমি এটা তো বলতে পারবো না। তখন শাহিন ভাই একটু সন্দেহ হয়। আমি আগেই বলেছিলাম যে উনি এরকম ওনার লাইফে অনেক প্যারানরমাল জিনিসের সম্মুখীন হয়েছিলেন। তো ওনার একটু সন্দেহের কারণে উনি এটা এই মেশিনটা থেকে নিয়ে মেশিনটা পরে লাগায় দেয় এবং উনি ওনার কাছে রাখে। তো সেই রাতেই উনি ওনার ফ্যাক্টরির পাশেই এক মসজিদ ছিল, সেই মসজিদে বাংলাদেশে একজন হুজুর এখানকার ইমাম ছিল। তো তিনি ওই ইমাম সাহেবকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলতেছে যে হুজুর আমি এরকম একটা জিনিস দেখছি, তো আমি কি আপনার এখানে এখন আসবো নাকি। তো সেই হুজুর বলে যে না, এখন আপাতত দরকার নাই, এই এলাকাটা তো ভালো না, আপনি জানেন, তো আপনি আগামীকাল সকালেই আসেন। তো শাহিন ভাই পরের দিন সকালবেলা হুজুরের কাছে যায় এবং যাওয়ার পর তিনি এই জিনিসটা নিয়ে যায় এবং দেখায়। তো হুজুর প্রথমেই দেখে বলে যে এটা আসলে কোনো ভালো জিনিস না, তো এটা আমি খুলে দেখবো যে আসলে এটার ভিতর কি আছে, এটা আমাকে সময় দিতে হবে। তো শাহিন ভাই সেই হুজুরকে এটা দিয়ে চলে যায় এবং দুপুরের দিকে নাকি সেই হুজুর শাহিন ভাইকে বলে যে দেখেন এটা কোথায় পাইছেন, এটা একটু বিস্তারিত আমাকে বলেন। তখন শাহিন ভাই এটা বিস্তারিত বলে এবং সেই হুজুর বলে যে আজিরা যেই মেয়েটা যার মেশিনে এই জিনিসটা পাইছেন, সম্ভবত তাকে কোনো একটা বদ জিন দিয়ে কুফরি করা হয়েছে। তো ওই মেয়েটা আসলে ছিল ইন্দোনেশিয়ান। তো ইন্দোনেশিয়ান ওদের কিন্তু এখানে খুব কুফরি করতো, মানে ওরা কিন্তু খুব কুফরি করা জানতো, বা ওদের উপর কিন্তু অনেকেই মানে দেখা যেত যে স্বজাতি যারা আছে ওরা কিন্তু কুফরি করে। তো যাই হোক, সেটা শাহিন ভাই বলে যে এটা উনি দুপুরে শুনে হুজুরের কাছ থেকে। তো হুজুর বলে যে দেখেন এই যেভাবে এই মানে জিনিসটাকে গির দেওয়া হয়েছে, যেটা আপনি নিয়ে আসছিলেন, সেটা কিন্তু আসলে আমি খুলতে পারবো না। এটা একজন বড় ওস্তাদ আছে আমার থেকে বড় ওস্তাদ, উনি আরেক ইন্দোনেশিয়ান ইমাম সাহেব, উনি এখান থেকে আরও 3 কিলো দূরে একটা মসজিদ ইমামতি করেন। তো সেখানে যেতে হবে, সেখানে গিয়ে এটা বানটা খুলতে হবে, ওনার সাথে যোগাযোগ করতে হবে। তো শাহিন ভাই বলে ঠিক আছে, এটা আপনার কাছে আপাতত রাখেন, আমি পরে দেখি কি করা যায়। তো সন্ধ্যার সময় যখন এই 8টার দিকে, বা উনি ওই দেশি টাইম যখন 8টার দিকে উনি শাহিন ভাই যখন ডিউটিতে আবার যাবেন পরের দিন, তো উনি যখন সব মেশিন চেক করতে যাবে উনি খেয়াল করে দেখে যে সেদিন আজিরা সে উপস্থিত নাই, মানে সে সেদিন আসে নাই। তো এটা দেখে শাহিন ভাই সঙ্গে সঙ্গে ওনার যে মালিক ছিল ওনাকে ফোন দেয়। তো মালিককে ফোন দিয়ে বলতেছে যে স্যার আমি তো এরকম দেখলাম যে আজিরা আসে নাই, তো এখন ও কি আপনার থেকে ছুটি নিছে নাকি। তখন সেই মালিক বলতেছে যে ও ছুটি নিছে, ওর নাকি প্রচণ্ড পেট ব্যথা, এর জন্য আসতে পারে নাই, তোমরা কাজ করো, সমস্যা নাই। তখন শাহিন ভাই বলতেছে যে স্যার কিছু মনে করবেন না, আজিরা কি নিয়ে একটা সমস্যা হয়েছে। তো তখন শাহিন ভাই সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে যে গতকাল ওর মেশিন চেক করতে আমি এই জিনিসগুলো পাইছি এবং আমি আমাদের পাশে যে মসজিদ আছে ওখানকার ইমাম সাহেবকে দিছি। তো এখন এটা কি করা যায়, সেই কারণে কি আজির অসুস্থ, এগুলো নাকি একটু দেখবেন। তো সেই শাহিন ভাই এটা বলে যে ওনার যে ফ্যাক্টরির মালিক যিনি ছিল উনি নাকি এসব খুব বিশ্বাস করতো, মানে তাবিজ কুফরি এগুলো খুব বিশ্বাস করতো। এবং ওনার কথা হচ্ছে যে
যেটা ঘটছে হয়তো খারাপ কিছুই ঘটতে পারে। তো বলতেছে শাহিন তুমি এক কাজ করো, তুমি সেই ইমামের কাছে যাও, সেই ইমামের যদি ওস্তাদের কাছে যাওয়া লাগে তোমরা এখনই তুমি এটা যাও, মানে এখনই চলে যাও তুমি। কারণ সেই মালিক বলতেছিল যে আজ রাত যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে দেখা যাবে যে ওনার ফ্যাক্টরিতে একটা মানে ব্যাড মানে মানে একটা খারাপ একটা মন্তব্য সবাই করতে পারে। এর জন্য উনি যেটা বলেন যে সেক্ষেত্রে দ্রুত চলে যায় ভালো। তো শাহিন ভাই বলে যে ভাই আমরা রাত্রে তখন 9টা বাজবে, তখন আর্জেন্ট মানে দ্রুতভাবে আমি ফ্যাক্টরি একটা মোটরসাইকেল নেই। উনি বলে যে 1250 সিসির একটা মোটরসাইকেল নিয়ে আমি ইমাম সাহেবকে আমাদের ফ্যাক্টরিতে আসতে বলি। তো আমরা দুজনে এরকম রওনা দিব, মানে এটা এখন রওনা দিব ছিল না, ওই যে ওস্তাদের কাছে, যেটা হচ্ছে ওই ইমাম সাহেবের ওস্তাদ ছিল, এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টরির মসজিদের ইমাম উনি। তো সেটা নাকি 3 কিলো দূরে, আমি আগে বলেছিলাম। তো শাহিন ভাই যেটা বলে যে ওনারা যেখান থেকে রওনা দিবে, মানে উনি যেখানে ওনার ফ্যাক্টরি থেকে রওনা দিবে সেখান থেকে নাকি যেতে যে 3 কিলো লাগবে, এই 3 কিলো নাকি যাত্রা পথে চারপাশে শুধু বাগান আর বাগান, বিশেষ করে আম বাগান, রাবার বাগান এবং বেশ শাকসবজির বাগান, এবং খুব নিরিবিলি রাস্তা। এবং শাহিন ভাই বলে যে ভাইয়া ওই রাস্তায় মাঝে মাঝে আমরা যতটুকু জানি যে সাপ চলাচল করে। তো সেই রাতে শাহিন ভাই যখন রওনা দেয়, উনি 9টার দিকে রওনা দিল ওই হুজুরকে নিয়ে, এবং ওনাদের সাথে সেই জিনিসটা ছিল যে জিনিসটা ওনারা ওই মেশিনের মধ্যে পেয়েছিল পুটলির মতো, সেটা ওটা নিয়ে রওনা দেয়। তো শাহিন ভাই বলে যে ভাই আমরা রওনা দেওয়ার পরে হঠাৎ করে আমি খেয়াল করতেছি যে আমার মোটরসাইকেলের স্পিড আমি যদি 80 দিয়ে রেখেছি, কিন্তু আমার স্পিড উঠতেছে না, একটা লেভেলে গিয়ে এটা মানে স্পিড 80 আমি স্ক্রিনে মানে আমি দেখতেছি যে আমার মিটার এরকম উঠছে, কিন্তু আমার স্পিডটা সেরকম মনে হচ্ছিল না। মানে মনে হচ্ছে যে এটা 20 বা 30 স্পিডে চালালে একটা বাইক যেরকম স্পিডে চলে সেই স্পিডে চলছে। তো আমিও মানে উনি হুজুরকে কিছু বলতেছিল না। হঠাৎ করে শাহিন ভাই বলে যে আমি আমার সামনে দেখতেছি যে একটা সাপের মতো কিছু একটা পার হচ্ছে। তাই উনি বলতেছে আমি ভাবতেছিলাম যে অনেক সময় এই রাস্তাতে সাপটা পার হয়, যেহেতু আশেপাশে বাগান বেশি, তাই বাইকটা স্লো করে মানে একটু থামাই দিই, জাস্ট হেডলাইটটা জ্বালানো ছিল। তো ইমাম সাহেব পিছন থেকে বলতেছে যে শাহিন ভাই কি হয়েছে, সমস্যা কি আপনার, আপনি বাইক থামালেন কেন? তখন শাহিন ভাই বলতেছে যে বাইক থামাইছি, সামনে তো হুজুর সাপ যাচ্ছে, একটু দাঁড়ান। ইমাম সাহেব বলতেছে সাপটা আমি কিছুই দেখতে পারতেছি না, আপনি টান দেন বাইক, দাঁড়াবেন না। তখন আবার ওনারা এরকম যাওয়া শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পরে 5-10 মিনিট যাওয়ার পরে এখন ইমাম সাহেব পিছন থেকে শাহিন ভাইকে বলতেছে যে তাড়াতাড়ি বাইকটা থামান। তখন শাহিন ভাই আবার বলতেছে আবার হুজুর কেন, কোনো সমস্যা হয়েছে? বলতেছে আপনি দেখতেছেন না মোটা একটা সে কি জানি একটা যাচ্ছে সাপের মতো, আপনি এই বাইক এটার উপরে যাবেন কি হবে? তখন শাহিন ভাই বলতেছে যে সামির ভাই আমি এটা নিজের চোখে দেখলাম যে আমি সামনে কিছুই দেখতে পারতেছি না, কিন্তু ইমাম সাহেব দেখতেছে। এটা সঙ্গে সঙ্গে শাহিন ভাই ইমাম সাহেবকে জানায়, এবং ইমাম সাহেব শেষ মুহূর্তে বলতেছে যে শাহিন ভাই এক কাজ করেন, আপনি একটু বাইক থেকে নামেন, আমরা দুজন শরীরটা বন্ধ করে নিই, শরীরটা তো বন্ধ করে রাখলে হয়তো খারাপ কিছু আমাদের নজরে পড়বে না, কারণ আমাদের হাতে যে জিনিসটা আছে আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের সাথে খারাপ কিছু এখন আছে। শাহিন ভাই বলে যে ভাই এটা বলার পর তো আমার বেশ ভয় লাগে, আমার গায়ের লোম, ওনার লোম নাকি খাড়া যাচ্ছে, মানে দাঁড়ায় যাচ্ছিল এরকম। তো এটা বলার পর ওনারা তো আবার রওনা দেওয়ার পরে ওনারা সেই ফ্যাক্টরির কাছাকাছি যায়, এবং ফ্যাক্টরির কাছাকাছি যাওয়ার পরে সে হুজুরকে ডাকা হয় এবং হুজুরকে পুরোটা ঘটনা বলে, মানে সেই ওস্তাদকে আর কি, সেই ইমাম সাহেব সব ঘটনা বলে। তো ওস্তাদ বলতেছে যে তোমরা তাড়াতাড়ি ভিতরে আসো, মসজিদের ভিতরে আসো। তো ভিতরে আসার পরে সেই ওস্তাদ উনি এটা সম্পূর্ণ দেখেন এবং বলতেছে তোমরা আধা ঘন্টা অপেক্ষা করো, তাহলে আমি এটার ব্যবস্থা কী সমস্যা হয়েছে আমি বলে দিচ্ছি এটা। তো এরকম আধা ঘন্টা অপেক্ষা করে শাহিন ভাই, এবং হুজুর উনি দেখতে দেখতে বলতেছে যে আজিরা যে মেয়েটা আছে ওকে একটু জিজ্ঞেস করো যে রফিক নামে কোনো রোহিঙ্গা একটা ছেলেকে সে চিনে নাকি। সে দেশেও রোহিঙ্গা ছিল, বাংলাদেশের রোহিঙ্গা বা যে দেশের রোহিঙ্গা ওখানে ছিল। তখন সেই শাহিন ভাই বলে যে আমি আজিরাকে ফোন দিই এবং আজিরাকে বলি তুমি রফিককে চিনো? তখন আজিরা বলতেছে যে হ্যাঁ ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন নাই। তো এটা এবং শাহিন ভাই একটু বলে যে তোমার পিঠ ব্যথা কেমন বা কমছে বাড়ছে কিরকম? তো সেই আজিরা বলতেছে না এখনো আছে, খুব একটা কমেনি। যাই হোক, তারপর ফোন রাখে, তারপর সেই ওস্তাদকে জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ আজিরাকেও চিনে, আজিরার সাথে সম্পর্ক আছে। তখন সেই ওস্তাদ বলতেছে যে দেখেন আজিরা যে ছেলেটার সাথে সম্পর্ক করছিল ওদের মসজিদে, কোনো একটা মসজিদে সম্ভবত বিয়ে হয়েছিল। তো বিয়ে করার পরে ওদের মধ্যে কোনো একটা সমস্যা থাকার কারণে আজিরা মেয়েটা এই রফিককে ছেড়ে দেয়, এবং রফিক এর সাথে যখন ওর ছাড়াছাড়ি হয়ে যায় তখন রফিক জিদ করে সে তামিল কোনো একটা ছেলের মাধ্যমে সেই আজিরাকে দিয়ে মানে আজিরার নামে তাবিজ করায়, এবং এটা খুব বাজেভাবে তাবিজ করা হয়েছে। এখানে অনেকগুলা জিন এই কিটলার মধ্যে বাধা আছে, এবং এই যে পুতলিটা আছে এটার কথা বললাম যে এটার মধ্যে বাধা আছে। তো এটা একটা একটা করে খুলতে হবে, তবে এটা
আমরা বলে রাখতেছি যে সেই আজিরার অনেক জিনিসপত্র, কাপড় হোক বা ব্যবহারকৃত কিছু জিনিসপত্র হোক, সেই জিনিসপত্রগুলা রফিকের কাছে আছে। তো এগুলা দেশে তাবিজটা করছে। এখন আপনারা আগে রফিককে বাইর করেন, যদি বের করতে পারেন তাহলে এই আজিরা সুস্থ হবে, নাহলে এটা সুস্থ হওয়া সম্ভব না। আর সেই গিটটা খোলাও নাকি পুটলি থেকে গিটটা খোলাও নাকি খুব কষ্টকর ছিল, এবং বলতেছিল যে এটা খুললে নাকি আজিরা মানে আরও বেশি মানে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তো যা হোক, এটা বলার পর শাহিন ভাই বলতেছে যে সেই মুহূর্তে নাকি উনি ওনার মালিকের সাথে কথা বলে মালিককে বিস্তারিত জানায়, এবং জানানোর পরে যদিও আমাকে সামনে বলে যে ভাই সেদিন সেই মুহূর্তে আমরা এরকম অনেক রাতে আমরা এসে পড়ি। তো এসে পড়ার পর যখন আমরা আবার ব্যাক করি তখন কিন্তু উনি বলছে ভাই তখন আমার আসতে কোনো সমস্যা হয় না, কারণ আমরা প্রথম থেকে আবার শরীর বন্ধ করে রাখছিলাম, তখন কিন্তু মোটরসাইকেল ভালো স্পিড দিয়ে আমরা এসে পড়তে পারছি। তো শাহিন ভাই এটাও বলে যে ভাই যাওয়ার সময় আমাদের যতটা দেরি হয়েছিল ঠিক সেম স্পিডে মোটরসাইকেল স্পিডে যখন আমরা আসি তখন কিন্তু আমাদের বেশিক্ষণ সময় লাগে নাই, আমরা 15-20 মিনিটের মধ্যেই এই 3 কিলো রাস্তা এসে পড়তে পারছি। তো শাহিন ভাই বলে যে এখনও সেই মেয়েটা অসুস্থ আছে এবং ওনারা সেই রফিককে খুঁজতেছে, কিন্তু এখন পর্যন্ত ওনারা রফিককে পায় নাই। তো এটাই আমাকে শাহিন ভাই বলে একটা ছোট ঘটনা ওনার সাথে ঘটে এই মাসে, এবং উনি বলেছে যে এটা যদি পরবর্তীতে এই ঘটনা যদি বিস্তারিত জানতে পারে উনি অবশ্যই আমাদেরকে জানাবে, এবং ওনার বেশ কিছু ঘটনা আছে, আমি আশা করি সামনের কোন এপিসোডে আবার আপনাদেরকে শোনাবো। সাথেই থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। সামনে আসছি আমি তসলিম সাহেবের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। হ্যালো লিসন, আসসালামু আলাইকুম। আজকে যে বাছাইকৃত ঘটনাগুলো ছিল সবগুলোই আপনাদের জন্য আমি প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসতেছি। তো আপনাদের জন্য আমি প্রতিনিয়ত কিন্তু সুন্দর ঘটনা এবং ভয়ঙ্কর লেভেলের ঘটনাগুলো নিয়ে আসতেছি। আপনারা যে রিলেটেড ঘটনাগুলো শুনতে চাচ্ছেন প্রতিনিয়ত সেই রিলেটেড ঘটনাগুলো নিয়ে আসতেছি। তো এর পরবর্তীতেও আপনাদের জন্য আমরা আরও সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসবো। তো আমরা এর পরবর্তীতে আপনাদের জন্য একটা স্পেশাল এপিসোড নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সো এরকম স্পেশাল এপিসোডগুলো আপনারা শুনতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর বাছাইকৃত স্পেশাল এপিসোডগুলো নিয়ে আসতেছি। সো এরকম সুন্দর বাছাইকৃত এপিসোড শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই এই আজকে যে ঘটনাগুলো শেষ পর্যন্ত শুনলেন এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা জানাবেন যে আপনাদের কার ঘটনাটি কীরকম লাগলো এবং কার ঘটনাগুলো আপনারা শুনতে চান বেশি থেকে বেশি। এই ঘটনাগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনাদের এই রিলেটেড ঘটনা এবং এর ঘটনাগুলো ভালো লাগে। সো এইরকম রিলেটেড ঘটনাগুলো আপনাদের মাঝে আমরা হাজির করাতে চেষ্টা করব। তো এর পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর এপিসোড নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আর আপনাদের সাথে যদি নিজেদের এরকম কোনো ভৌতিক ঘটনা এবং পার্শ্ববর্তী কারোর সাথে এরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা জানাতে পারেন আমাদেরকে। আমরা চেষ্টা করব আপনাদের জন্য এরকম সুন্দর ভৌতিক ঘটনাগুলো নিয়ে আসার জন্য। আর এর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো আপনাদের জন্য ইনশাল্লাহ নিয়ে হাজির হব। আর আজকে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা এরপরে একটা স্পেশাল এপিসোড আরও সুন্দর এপিসোড নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন। আর প্রতিনিয়তই কিন্তু এই চ্যানেলে রাত 10টার সময় ভিডিও পাবলিশ করা হয়। তো অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।